বৃষ্টির রাতে ভায়োলিন শুনতে বেশ লাগছিল, তাই না? মাঝখানে রসভঙ্গ করলাম আমি, একটু আমাকে শুনতে হবে এখন, বাট যেহেতু শুনতেই হচ্ছে, রাত 2টো পর্যন্ত শুনবেন এবং ভূমিকা ছাড়াই শুরু করে দিলাম এবং বুঝতে পারছেন শুরু হয়ে গেছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আর শুনছেন আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু, সেই মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে রাত 2টো পর্যন্ত আপনার পাশে আছে। এবং আজকের দিনটা ভয়াবহ সুন্দর ছিল, রাতটাও একটু অন্যরকম আবেশ ছড়ানো, বৃষ্টির এসে এখনো রয়ে গেছে, সেই হিমহিম বাতাস নিশ্চয়ই আপনাকে ছুঁয়ে যাচ্ছে। আর যদি না ছুঁয়ে যায়, আমি অন্তত ছুঁয়ে যাব বৃষ্টির রাতের সেই বাতাস হয়ে রাত 2টো পর্যন্ত। এবং সাথে থাকুন, কি গান শুনতে চান আমাকে বলুন, কি কথাটা শেয়ার করতে চান আমার সাথে, বা কি বলতে ইচ্ছে হয় আজকে রাতে আমার সাথে, সবকিছুই আমাকে জানাবেন ছোট্ট একটা ওয়েতে। সেটা হচ্ছে SMS করতে হবে। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন প্রথমে রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপর যা খুশি তাই লিখুন এবং পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এবং এই রাজ আপনার পাশে আছে, এটা তো আগেই বলেছি, আরো একবার বললাম, দুবার বলে নাকি বেশি বিশ্বাসযোগ্য হয় সেজন্য। সো আজকের প্লেলিস্টে প্রথম গান কোনটা, এটা অবশ্যই এই মুহূর্তে আমিও জানি না। একটু দেখা যাক আমার গানের মিছিলের দিকে একটু তাকাই আমি, এবং প্রথম যে গানটা দেখতে পাচ্ছি সেটা অবশ্য বেশ ভয়াবহ দুর্ধর্ষ একটা গান। এটা শুনলে আপনাকে সেটা আক্রান্ত করবেই এবং ব্যাপকভাবে, বিপুলভাবে। এবং আমার মনে হয় যে এমন রাতে এটা একটা প্রবল পরাক্রমশালী গান। তো সেটা শুরু হয়ে যাক এবং একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সবকিছু বৃষ্টির রাত, মেঘলা আকাশ, সারাটা দিন তোমাকে দিলাম। ছুটে এলো পিঙ্গল জন্তুর পাল, উত্তর পশ্চিমে দিগন্ত জঙ্গম হলো ঘূর্ণিতে, ধুলার কুহেলিতে। ও কি পিতারক্ত মত্ততা তোলে আকাশ কুট্টিমে কম্পন, স্পন্দন জাগে স্তরে স্তরে বায়ুমণ্ডলিতে। আনন্দিত বনস্পতি ঊর্ধ্ববাহু তোলে, হইচই আকস্মিক তীব্র শীত উদ্দাম হাওয়ায়। এসো এসো হে তৃষ্ণার জল, ভাঙো গ্রীষ্মের গুমর, তাথই তাথই বিপ্লবী লাবণ্য আনো, সন্ত্রাসিক কারুণ্যে বিকাশও। আহা, এতক্ষণে বুঝি ফেটে গেল অসহ্য গুমট, কে এলো বেরিয়ে? এলো ঝড়ো ঝড়ো নববরিশন গীতি কবিতার, বিশুষ্ক বীরভূম খুলে ক্লান্ত ঠোঁট পান করে এই প্রাণ। হানে গান শান্তিনিকেতন রবীন্দ্রনাথের মনে, বেদনার নিঃশব্দ ক্ষরণে, বৃষ্টি থামা অস্তর আগে, অন্য কোনো সন্ধ্যার স্মরণে। Hey friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শুক্রবার রাতের বিশেষ আয়োজন, সেটা আরেকটু বিশেষ করে দিচ্ছে আজকের ওয়েদার, এবং তার থেকেও বেশি বিশেষ করতে পারেন আপনি অবশ্যই আপনার বিশেষ বিশেষ কথাগুলো আমাকে জানিয়ে। এবং বিশেষায়নের অতিশায়ন হচ্ছে, সবকিছুই বিশেষ আজকে, এমন রাতে আসলে সবকিছু বিশেষ হয়ে যায়। সো ড্রিমস অ্যাভিনিউ শুনছেন, 11টা থেকে শুরু হয়ে গেল এবং প্রথম দুটো গান আমরা শুনে ফেললাম। প্রথমটা ছিল শ্রীকান্তের গান সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি, সেই সাথে আরো অনেক কিছু তোমাকে দিলাম। এবং একটু আগে যে গানটা শুনলাম, এই গানটা হচ্ছে আমার মনে হয় আজকের দিনে অনেকেই বাংলাদেশে অন্তত অনেক ব্যক্তি আজকে শুনেছেন, অনেক শোতেও হয়তো প্লে হয়েছে, বিকজ নভেম্বর মাসে বৃষ্টি হলে এই গানটা একেবারে উৎসব মুখর একটা পরিবেশে সবাই শুনতে থাকে, এবং এটা বহুদিন ধরে এই রেওয়াজটা চলে আসছে, এবং এতে কোনো দোষ নেই, বেশ দারুণই লাগে ব্যাপারটা। এবং আমি অলরেডি অনেক গান SMS পাচ্ছি যে নভেম্বর রেইন শুনবো ভাবছিলাম, একজন লিখেছে নির্জন, যে শোনাই হচ্ছিল না, অবশেষে শুনলাম। আর অনেকেই নভেম্বর রেইনের কথা আমাকে লিখেছেন, তার মধ্যে বেশ কিছু তাহমিনাও আছেন, এবং আরো অনেকেই লিখেছেন নভেম্বর রেইন, সাইফুলও জানিয়েছিলেন নভেম্বর রেইনের কথা। সো অবশেষে আমরা শুনলাম সেই, আচ্ছা দিয়া ফ্রম মগবাজার, উনিও জানিয়েছেন নভেম্বর রেইনের কথা। আরো অনেকে আছে, আপাতত নাম পড়ছি না। তো নভেম্বর রেইন আমরা শুনলাম, এবং এখন আমরা একটু আগে যে কবিতাটা পড়লাম, এটা হচ্ছে বুদ্ধদেব বসুর একটা কবিতা, শান্তিনিকেতনে বর্ষা, রবীন্দ্রনাথের। তিনি কিভাবে বর্ষা দেখতেন, বর্ষা উপভোগ করতেন। একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের রবীন্দ্রনাথের বেশ কিছু স্মৃতি বিজড়িত জায়গা আছে, তার মধ্যে একটা হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরে, এবং নওগাঁর প্রতিশ্বরে একটা, এবং কুষ্টিয়া শিলাইদহে একটা। তো আমি সৌভাগ্যবানদের একজন যে 3টা জায়গাতে গিয়েছি আমি, এবং এই জায়গাগুলোতে গেলে একটা অন্যরকম অনুভব কাজ করে, এরকম যে ঠিক ওই বারান্দা দিয়ে যখন হাঁটতে থাকি, বা ওই জানালা দিয়ে বাইরে তাকাই ওই ঘরে, এবং সেই লেখার টেবিলের সামনে, অথবা সেই ছাদটা যখন চোখে পড়ে, বা ওই জানালা দিয়ে দূরের আকাশ, মনে হয় যে সেই সময় যখন রবীন্দ্রনাথ এখানে ছিলেন, এই সময় আশপাশের বহিরঙ্গের অনেক কিছুই হয়তো তখন অন্যরকম ছিল। সামনে ছিল একদম সবুজ মাঠ, বা নদীটা আরো কাছে ছিল, এখনকার ঘনবসতির কিছুই ছিল না, কিন্তু কিছু জিনিস নিশ্চয়ই অপরিবর্তিত। ঠিক
শ্রাবণ মাসে বা বর্ষার দিনে কোনো মেঘমেদুর বর্ষার শেষ বিকেলে বা সন্ধ্যায় অথবা কোনো প্রভাত কিরণে ঠিক জানালা দিয়ে তাকালে এরকম আকাশই দেখা যেত। বাংলার আকাশ তো আর বদল হয়নি, বহিরঙ্গের অনেক কিছুই লোকালয়ে বদলে গেলেও তো একটা অন্যরকম শিহরণ জাগতো যে ঠিক এই বারান্দায় দাঁড়িয়েই হয়তো রবীন্দ্রনাথ এরকম কোনো বৃষ্টির রাত যায় বা বৃষ্টির বিকেলে অথবা বৃষ্টির ভোরে বা যে কোনো সময় অথবা পূর্ণিমা রাতে ঠিক এখানেই হয়তো পাচারি করতেন এই বারান্দায় বা এই জানালার গ্রিল ধরেই হয়তো আকাশের দিকে তাকিয়ে কি এক মহাজাগতিক অপার্থিব ভাবনা তার মনে কাজ করতো, যেটা কলমের কালিতে আবার ঝরে পড়তো এক অনিন্দ্য সৌন্দর্যে। তো ঠিক সেই জানালাতেই আমি দাঁড়িয়ে সেই বারান্দাতেই হাঁটছি সেই ঘরেই এবং সেইভাবেই আকাশ দেখছি। সেই আকাশ একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যে কারণে আমি সুযোগ পেলেই গিয়েছি, আবারও যাব। সবচেয়ে বেশি ভালো লেগেছে শিলাদহেরটা এবং শাহজাদপুরেরটা। প্রতিশোধেরটা অবশ্য অনেক ছোট, তো আগের দুটো বেশি সুন্দর মনে হয়েছে আমার কাছে। তো শান্তিনিকেতনে বর্ষা কবিতার প্রেক্ষিতে এগুলো বললাম। যাই হোক, অন্য বন্ধুরা কোন প্রেক্ষিতে কি বলেছেন দেখা যাক। আমাকে জানিয়েছেন রাশেদ আজকে ফার্স্ট এসএমএস অ্যাজ ইউজুয়াল নারায়ণগঞ্জ থেকে, সেটা হচ্ছে যে মায়ের জন্য অনেক ভালোবাসার কথা লিখেছেন। আর অসুস্থ ছিলেন নিশ্চয়ই, এখন ভালো। তাহমিনার কথা তো বললাম একটু। নভেম্বর রেইন শুনতে যাচ্ছেন এবং পরিস্বপ্ন রেইনফুল একা আমাকে জানিয়েছেন কথক। আচ্ছা, কথক নাচ কিন্তু পারবো না নাচতে, কথক বলতে পারেন আমাকে শুধু। মগবাজারে ফাহিম আমাকে জানিয়েছেন রাজশাহী খুলনা অনেক জায়গায় ঘুরে আসলেন তিনি এবং জন ডেনভারের গান মধ্যে শুনতে চাচ্ছেন। চাঁদনী নামের একজন নতুন বন্ধু, মোস্ট ওয়েলকাম। আর আমাকে আরো লিখেছেন ইশরাত মিরপুর 1 থেকে। নিঝুম আমাকে জানিয়েছেন, আচ্ছা নিঝুম না, ওনার নাম হচ্ছে নিঝুম রাতে একা আমি সাইদুর রহমান, সিরাজগঞ্জের বেলকুচি থেকে। একটু আগে সিরাজগঞ্জের শাহজাদপুরের কথা হচ্ছিল, বেলকুচির একজন বন্ধু আমাকে এবার এসএমএস করলেন। সো আপাতত আর পড়ছি না, এসএমএস করার নিয়মটা বলি। যদি কোনো গান শুনতে বা শুনে এই প্রহরটাকে রাঙিয়ে রাখতে চান, যদি কোনো কথা নিজের মনের কথা শেয়ার করতে চান বা কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার সংক্ষিপ্ত রূপ RA, তারপরে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং কথাবার্তা মনের ভাব যেভাবে আপনি প্রকাশ করতে চান সেটা লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। আর আজকে বহুদিন পরে কিন্তু FM লাইব্রেরি থাকছে। যারা এতদিন ধরে আমাকে শাপান্ত করছিলেন কেন FM লাইব্রেরি হচ্ছে না, অবশেষে আমি মনে করি তাদের আজকের জন্য, আজকের শোটা তাদের জন্য একটু স্পেশাল। আজকে থাকছে, আর সেই সাথে আরো কিছু থাকতে পারে স্পেশাল কিছু, এবং আরেকটা নতুন কিছু করব, খুব বেশি এক্সক্লুসিভ না, তবে এরকম আগে করা হয়নি, দেখা যাক সেটা কেমন লাগে। সো সাথে থাকুন, একটু পরে ফিরছি। আর এখন যে গানটা আমরা শুনবো সেই গানটা হচ্ছে পৃথিবীর সব হৃদয়হীনার জন্য এই গানটা ডেডিকেট করলাম। ওকে, সো লেটস এনজয় দিস সং। জানতে ইচ্ছে হয় শেষ পর্যন্ত কি ঘটেছে আন্না কারেলিনার এই মেধাবী পাঠিকা মমতার, যিনি ভারেঙ্কার সঙ্গে জীবন বদল করতে চেয়েছিলেন, প্রশ্ন তুলেছিলেন আমাদের জীবনের প্রভুই সবকিছুর নিয়ন্তা কিনা, যিনি আঙুল দিয়ে দেখিয়েছেন মেয়েদের দাসত্বের গহ্বরটিকে, যিনি সাম্যবাদের সংকটের কথা ভেবেছেন, পুলকিত হয়েছেন ঘাস বেড়ে উঠবার শব্দে। কার সঙ্গে তিনি নিজের জীবন বদল করেছেন শেষ পর্যন্ত? তিনি কি এখন কোনো বাড়ির ছাদে নিমগ্ন হয়ে কাপড় নেড়ে দিচ্ছেন, নাকি অফিস শেষে ক্লান্ত একাকী দাঁড়িয়ে আছেন বাস স্টপে, কিংবা হয়তো নিশ্চিন্ত সুখী মুখে বসে আছেন টয়োটা অথবা মারুতির সিটে, নাকি শিশুর হাত ধরে পার হচ্ছেন জেব্রা ক্রসিং, কিংবা হয়তো মাসের কেনাকাটা শেষে স্বামীর সঙ্গে রিকশায় প্রেমহীন সংসারে ফিরতে ফিরতে আকাশ দেখছেন। কোনো মিছিলে আছেন কি, কিংবা ব্যস্ত হয়ে দেখছেন তার প্রকাশিতব্য বইয়ের প্রুফ। কৌতূহল জাগে নারী জীবনের বিচিত্র রৌদ্র ছায়ার ভেতরেও শেষ অবধি মমতাকে জাগরুক রাখতে পেরেছেন তার সংবেদনশীল জিজ্ঞাসু মনটিকে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন ইরাজকে এবং শুনছেন আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধুকে, আর শুনছেন সেই সাথে রেডিও আমার 88.4 FM এর শুক্রবার রাতের স্পেশাল আয়োজন, যার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, এবং নামই তার পরিচয়। স্বপ্ন ভাগাভাগি করতে চাইলে এবং স্বপ্ন স্বীকার করতে চাইলে আমার সাথে থাকুন রাত 2টো পর্যন্ত। তো একটু আগে আমরা যে গানগুলো শুনলাম সেই গানগুলো হচ্ছে, একটার নাম ছিল, কিছুক্ষণ আগের গানটা হচ্ছে সেট ফায়ার টু দ্য রেইন। যেহেতু আজকে একটা বৃষ্টি ভেজা রাত, হিম হিম ঠান্ডা, এবং আজকে বৃষ্টির গান অনেক থাকবে, এটাই স্বাভাবিক। এবং তার আগে ছিল পরপর 2টো মাইলসের গান, হৃদয়হীনা প্লে করবার কথা বলেছিলাম, এবং তার সাথে বোনাস ছিল রিমঝিম রিমঝিম বৃষ্টিতে হাতে তুলে গিটার। সো এরপরে যেটা হলো, এই মাত্র আমি কথা বলা স্টার্ট করে যেটা বললাম, অনেকেই হয়তো ভেবেছিলেন কোনো কবিতা, কারণ সাধারণত এরকম গানের পরে অ্যাডের পরে আমি যখন ফিরে আসি তখন
কবিতা দিয়ে মাঝে মাঝে স্টার্ট করি, তো ভেবেছিলেন এটা হয়তো কোনো কবিতা, বাট এটা কোনো কবিতা না। এটা হচ্ছে আজকে যে বহুদিন পর FM লাইব্রেরি করব, সবাইকে বলেছিলাম যে গল্পটা আজকে পড়বো সেই গল্পের একদম শেষ অংশ হচ্ছে এটা। সো এর আগে ভাবে কখনো করিনি যে FM লাইব্রেরিতে যেটা বলবো সেটার আগে একটুখানি আবার একেবারে শেষের অংশটা বলে দিলাম। তো আজকে বললাম, তবে গল্পের নাম আর গল্পকারের নাম বলছি না, তবে এটাই আজকের FM লাইব্রেরির এই গল্পটাই থাকবে। সেটা শুনতে হলে একটু অপেক্ষা করতে হবে কোন গল্প এটা, তবে আমার কাছে খুব ভালো লেগেছিল গল্পটা এবং দাগ কেটে গিয়েছিল হৃদয় আর কি। তো সেটা আজকে থাকছে এবং সেই সাথে আর অনেক কিছু হয়তো। আর আপাতত কিছু SMS পড়ে আসা যাক। আমাকে লিখেছেন মুন মুন, মানে ওনার নামের স্পেলিং MNN, মানে দুটো চাঁদ, অর্ধচন্দ্র নিয়ে একটা ঘটনা আছে। সেটা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম সবারই, এর সাথে সবাই পরিচিত। উনি খুব বেশ রসিক লোক ছিলেন, কিন্তু তো একবার এরকম একটা হয়েছিল যে ওই সময়ে সেই একেবারে বাংলা ভাষা যখন বিকশিত হচ্ছে, ঈশ্বরচন্দ্র যখন মধ্যযুগ স্বর্ণগগনে খ্যাতি জল জল করে জ্বলছে, আর সেই সময় ওই সময়ের যে সমসাময়িক যে বাংলা সাহিত্যের মধ্যে দুই লেখকের মধ্যে খুব দ্বন্দ্ব ছিল। তো এর মধ্যে একটা পত্রিকাতে তার একজনকে নিয়ে একটা লেখা ছাপা হলো যে বাংলা সাহিত্যের আকাশে উনিই হচ্ছেন চাঁদ। তো তার যে তীব্র প্রতিদ্বন্দ্বী, ভয়াবহভাবে দুজনের মধ্যে সাপে নেউলে সম্পর্ক, তিনি পরের দিন একটা তীব্র প্রতিবাদ পাঠালেন পত্রিকায় যে উনি মোটেই বাংলা সাহিত্যের চাঁদ না, বাংলা সাহিত্যের চন্দ্র যদি কাউকে বলতেই হয় সেটা হচ্ছে আমি। তো এটা নিয়ে তারপর তার আগের লেখক আবার এটার প্রতিবাদ পাঠালেন, তার প্রতিবাদে এই লেখক প্রতিবাদ পাঠালেন, এভাবে দুজনের মধ্যে চলছে কথার লড়াই, মানে কে চাঁদ বাংলা সাহিত্যের, এটা নিয়ে। তো এই বিষয়টা নিয়ে সবাই খুব মজা পাচ্ছে, কিন্তু ঈশ্বরচন্দ্র বিষয়টাতে প্রচন্ড বিরক্ত হলেন। তো উনি ওই পত্রিকায় একটা আবার চিঠি পাঠালেন, সেটা হচ্ছে যে দুজনই নিজেকে বাংলার সাহিত্যের চাঁদ হিসেবে দাবি করছে, কিন্তু চাঁদ যেহেতু আসলে একটা, তো এটা তো আসলে দুজনকে দেওয়া যাবে না, তবে একটাই উপায়, দুজনকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দেওয়া হোক। তো এটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উত্তর। এটার অর্থ নিশ্চয় আমাকে ব্যাখ্যা করে দিতে হবে না, এবং ভয়াবহ একটা লাইন আমার কাছে ব্যাপক লেগেছে ঈশ্বরচন্দ্রের রসবোধ দেখে, যে দুজনকেই যেহেতু একটা চাঁদ দুই ভাগ করতে হবে, দুজনকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দেওয়া হোক। যারা বাংলা সাহিত্যের বাগধারার সাথে পরিচিত তারা নিশ্চয়ই বুঝে গেছেন বিষয়টা। সে যাই হোক, আমরা কোন প্রসঙ্গে যেন ঈশ্বরচন্দ্র চলে গেলাম। আচ্ছা, মুন মানে দ্বৈতচন্দ্র, উনি অবশ্য অর্ধচন্দ্র পাবেন না। আমাদের নতুন লিসনার মুন আর গ্রিন রোডের মিষ্টি আমাকে জানিয়েছেন, জাস্ট জয়েন অ্যান্ড হার্ড দ্য বিউটিফুল পোয়েম being late is not always bad, lucky me. Yeah, actually I'm lucky to get such a listener, okay? বর্ষা মহাখালী থেকে জানিয়েছেন, যেটা জানিয়েছেন সেটার জন্য ধন্যবাদ বর্ষা, এবং নতুন বন্ধু তিনিও, তাকেও স্বাগত জানাচ্ছি। গোপীবাগের সিমিন হচ্ছে নিউজিল্যান্ডে ছিলেন অনেকদিন, এই জন্য তিনি জয়েন করতে পারেননি। পোয়েটস অফ দ্য ফলের গান শুনতে চাচ্ছেন, নিউজিল্যান্ডে ছিলেন, কি উদ্দেশ্যে, কি বিষয়, কি বৃত্তান্ত, এত সুন্দর একটা দেশ কিরকম দেখলেন, সবকিছু। আমাদের রেডিও আমার একজন আর্জি কিন্তু নিউজিল্যান্ডে থাকে, আমাদের একদম আমরা যখন ফার্স্ট শুরু করলাম 2007-এ, তখন আমরা একসাথে ছিলাম। পরে অবশ্য বেশি দিন থাকেনি, গ্লোরিয়া তো এখন নিউজিল্যান্ডে। সো আপনি আগে জানলে নিশ্চয়ই তাকে খুঁজে বের করতে পারতেন। And I still miss her sometimes because she is one of the best friends that I got from radio. আর অনেক SMS পাঠিয়েছেন, সেটা হচ্ছে যে ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন, এই অন্তর্কুল শীতে যত দাও ব্যথার পাথর, তৃষ্ণার জল হব, তৃপ্ত কাক উড়ে যাও, যে থাকো শীতীর্থ তোমার। সারে সর্বনাশ, সুন্দর হয়েছে কবিতাটা। সো ফ্রেন্ডস, যদি কিছু লিখতে চান, যদি কিছু শেয়ার করতে চান, যদি কিছু শুনতে চান, যদি কিছু কাউকে ডেডিকেট করতে চান, যদি আমাকে বকাঝকা করতে চান, সবকিছুর জন্য একটাই উপায়, সেটা হচ্ছে SMS করতে হবে। প্রথমে লিখবেন RA রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম, ধাম এবং এরপরে কথাবার্তা লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। সো এখন আমরা কি শুনবো, এটা হচ্ছে একটা বিশাল প্রশ্ন, এবং আশা করি গানটা ভালো লাগবে। রিসেন্ট একটা গান, ধীরে ধীরে না, জোরে জোরে গানটা প্লে করছি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আজকে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট। সময় হচ্ছে 12 বেজে, এখনো 12টা বাজে 1 মিনিট বাকি, আমার ঘুরে দেখাচ্ছে 11:59। যাই হোক, কথা বলতে বলতে 12টা বেজে যাবে সবার, যেটা আসলেই আমার সাথে আমার কথা শুনতে গেলে আপনার হয় আক্ষরিক অর্থে যেটা হয় আসলে। সে যাই হোক, আমাদের 1 ঘন্টা জার্নি হয়ে গেছে, এবং আজকের ওয়েদারটা কিন্তু দারুণ চমৎকার পরিবেশ, বৃষ্টি ভেজা একটা, গতকালকেও ছিল এরকম বৃষ্টি, আজকেও ছিল, এবং ইনশাল্লাহ আগামীকালকেও থাকবে। উইকেন্ডটা কিন্তু একেবারে বেশ জম্পেশ, যদি ধোয়া ওঠা চা, কফির কাপ, থুমায়িত চায়ের কাপ কিংবা খিচুড়ি, সেই সাথে সেতার শরৎ অথবা রবীন্দ্রনাথের গান অথবা নজরুলের অথবা কোনো লেড জেপলিন অথবা পিঙ্ক ফ্লয়েড অথবা জন ডেনভার, কারো হাতের ছোঁয়া, অথবা
ছুটে চলা রিক্সায় বৃষ্টি ভেজা হিমেল বাতাস, সুরে আসা চুলের স্পর্শ, মাদকতাময় সুবাস, সবকিছু মিলে নিশ্চয়ই একেবারে দারুণ একটা উইকেন্ড সবার যাচ্ছে এবং কালকেও হয়তো যাবে। এবং এরকম একটা রাতে যদি আমরা একসাথে কিছু গল্প স্বল্প না করি, কি ঘটলো আর কি ঘটতে যাচ্ছে এগুলো যদি শেয়ার না করি, তাহলে কিন্তু এই অসাম উইকেন্ডের ফিলিংসটা পুরোপুরি আসবে না। সেজন্য একটু গল্প স্বল্প আমরা করবো না 2টো পর্যন্ত। সেই সাথে মালার মধ্যে যেরকম পুঁতি থাকে ওরকম কিছু গানও থাকুক আমাদের আড্ডার মধ্যে, আর কিছু তো থাকছেই, কবিতা এবং একটা গল্প বহুদিন পরে আজকে আমরা এফএম লাইব্রেরিতে মানে শেয়ার করতে যাচ্ছি। শুনছিলাম হিয়াম বাই ব্রায়ান অ্যাডামস, এবং আশা করছি এই গানটা বহুদিন পরে শুনলাম, আশা করছি ভালো লেগেছে, এবং একটা সময় প্রচুর রিকোয়েস্ট পেতাম এই গানটার মনে আছে। আর তার আগে ছিল হাবিবের গান ধীরে ধীরে, চাকটার সময়, আয়নাবাজি সিনেমা থেকে এই গানটা নেওয়া হয়েছে। এই আমাকে একজন লিখেছিলেন তনিমা সাভারের বন্ধু, যে হাবিবের একটা গান শোনাবেন বৃষ্টি নিয়ে শোনাতে পারিনি, ধীরে ধীরে যাওয়ানোর সময় এই গানটা শুনলাম। শার্লি আমাকে জানিয়েছেন যে সাঁঝের গল্পে যখন চুরি হয়ে যায় আকাশের সব রং, কল্প ছোঁয়া হিমেল হাওয়ায় হারানো শৈশব দেয় হানা, চোখের পাতার জানলা ছুঁয়ে বৃষ্টি ঝরে টুপটাপ টুপটাপ। বৃষ্টির এসএমএস পড়লাম আপনার জন্য তনিমা, বৃষ্টি গান যদিও প্লে করিনি। এটা লিখেছিলেন শার্লি। এবং শাওন আমাকে জানিয়েছেন জিঞ্জিরা থেকে, সেটা হচ্ছে যে মধ্যরাতে বুকে জমা দীর্ঘশ্বাসগুলো সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছি, আর আপনাকে শুনছি। সিগারেটের ধোঁয়া, ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য প্রচন্ড ক্ষতিকর। হ্যাঁ, অ্যালন গার্ল আমাকে জানিয়েছেন, সেটা হচ্ছে তবে এই ব্যর্থ চেষ্টাটা আসলে ব্যর্থ হলেই ভালো লাগে, কারণ এই যে আপনি সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছেন, চেষ্টাতেই সুখ নিহিত, মাঝে মাঝে সাফল্যে না। অ্যালন গার্ল আমাকে জানিয়েছেন অনেকদিন শোনা হয় না আপনাকে, একটু বিজি ছিলাম, কিছু ক্লাসিক মুভির নাম বলো তো, পড়াশোনা থেকে একদিন এখন কিছুদিন ছুটি পেলাম। তো অ্যালন গার্লের এসএমএসটা পড়ে আমার মধ্যে সাথে সাথে একটু আগে যখন পড়ছিলাম গান শুনতে শুনতে মনে হলো কি মুভির নাম বলবো, হঠাৎ করে তো মাথায় আসে না। তো একটু পরে একটা এসএমএস পড়তে গিয়ে দেখলাম যে ভার্সালিন আমাকে লিঙ্ক রোড থেকে এই প্রশ্নের উত্তর আবার দিয়ে দিয়েছেন, ঠিক আগের বন্ধু অ্যালন গার্লের সমাধান। উনি আমাকে লিখেছেন যে জাস্ট ফিনিশড ওয়াচিং 2 old movies, A Tale of Two Cities এবং আরেকটা হচ্ছে শশাঙ্ক রিডেম্পশন। তো আমি ভাবলাম এই অ্যান্সারটাই অ্যালন গার্লকে দেওয়া যায়। টেল অফ টু সিটিজ অনেক কিছুদিন আগে বা কয়েক বছর আগে আরেকটা, কিন্তু এটার একটা এই নামটাকে একটু প্যারোডি করে আরেকটা অন্যরকম মুভি হয়েছে বোধহয়, একটু অ্যানিমেটেড মুভি প্রবাবলি, টেল অফ টু কিটিজ। তবে দ্য শশাঙ্ক রিডেম্পশন হচ্ছে আমার ভয়াবহ রকম পছন্দের এবং পৃথিবীর সর্বকালের সবচেয়ে বেশি বিখ্যাত সিনেমার একটা, দ্য শশাঙ্ক রিডেম্পশন। এটা কেউ যদি না দেখে থাকেন, একটা অসাধারণ সিনেমা দেখা থেকে বঞ্চিত আপনি হয়েছেন, বেশি দিন বঞ্চিত থাকবেন না, বঞ্চিত থাকা কোনো ভালো কথা না, এই সিনেমাটা অবশ্যই দেখবেন। সো অ্যালন গার্লের জন্য এটাই সাজেশন, যেটা হচ্ছে যে দ্য শশাঙ্ক রিডেম্পশন, এবং যেটাকে এই সিনেমার অন্যতম অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান, তিনি অবশ্য এই সিনেমাটাকে যখন শুটিং করতেন তখন তার কাছে এই নামটা অনেক কঠিন মনে হতো, দ্য শশাঙ্ক রিডেম্পশন। তিনি বলতেন দ্য সুশাইন রিডাকশন, জুতার কালি কমে যাচ্ছে, মজা করে দেয়। এবং তার ধারণা ছিল এই সিনেমা খুব একটা হিট করবে না, এবং এই সিনেমাতে না মানে অভিনয় করে তিনি একটা ভুল করেছেন, না করলেই ভালো ছিল, এরকম একটা ধারণা তার ছিল। কিন্তু শেষমেশ এটাই এত জগৎ বিখ্যাত একটা সিনেমা হয়ে গেল, দ্য শশাঙ্ক রিডেম্পশন or the Shushain Reduction. বর্ষা আমাকে জানিয়েছেন মহাখালী থেকে, ক্যান ইউ প্লিজ প্লে দ্য সং গোয়িং টু ক্যালিফোর্নিয়া বাই লেড জেপলিন। গুড চয়েস বর্ষা, আপনি অনেক ভালো গান শুনেন বোঝা যাচ্ছে, এবং গোয়িং টু ক্যালিফোর্নিয়া গানটা আমার মধ্যে একটা চন্মনে অনুভব এনে দেয়, এবং আমার খুব সুইট কিছু মেমোরিজ আছে গানটার সাথে। গোয়িং টু ক্যালিফোর্নিয়া ব্যাক ইন 2005-এর এরকম বৃষ্টির সময়, যখন জুলাই আগস্ট মাস, ওই সময়টাতে বৃষ্টি হলে এই গানটা আমার এক সময় প্রচুর শোনা হতো, ব্যাক ইন 2005, গোয়িং টু ক্যালিফোর্নিয়া। এবং অদ্ভুত সুদিং একটা গিটার ওয়ার্ক আছে গানের সাথে। লেড জেপলিন দুর্দান্ত একটা ব্যান্ড, সে কথা বলাই বাহুল্য। যাই হোক, আপাতত আর আমি এসএমএস পড়ছি না, এখন আমরা একটু করে আসি, কি করে আসবো, আমরা একটা গান শুনে আসি। কোন গান প্লে করা যায় এটাই ভাবছি, এবং এই মুহূর্তে আসলে আমার প্লেলিস্টে দেখা যাচ্ছে যে গানগুলো একটু আগে এনেছিলাম সে গানগুলো হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেছে। তাহলে একটা কাজ করা যাক, আমরা একটা অর্ণবের গান শুনে ফেলি এই ফাঁকে। এখনই সার্চ দিচ্ছি, আপনাদের সাথে কথা বলতে বলে একই বলে লাইভ, একদম সবকিছু লাইভ হচ্ছে, এফএম রেডিওর যেটা মজা। অর্ণবের গান আমি খুঁজছি কোন গানটা প্লে করা যায়। বৃষ্টির রাত, যেহেতু বৃষ্টি রাতে একটা গান আছে অর্ণবের, গানটার নামই এটা, এবং চমৎকার একটা গান, বৃষ্টি রাতে মোমের মতো করে। কিন্তু সেই গানটা এখন প্লে করছি না, এখন যেটা প্লে করবো সেটা হচ্ছে কোনোদিন শুনেও থাকতেও পারেন আপনি, দেখা যাক ভালো লাগে কিনা গানটা। মাঝরাতে আজ বাতাস জেগেছে, শুনতে পাও কঙ্কাবতী, এলো এলো মেলো ব্যাকুল বাউল লোতলা বাও কঙ্কাবতী।
আধার ধরণী, যামিনী নিঝুম, আকাশ কালো, তিমির ভেঙেছে রাঙা রাঙা চাঁদ, তামার আলো। কঙ্কা শোনো, মেঘের কালোয় রঙিন সঙিন ঝলমলালো, জানালার কাছ জ্বলিল তোমার, দেখো না তাও। কঙ্কা গো, শরীর শুয়েছে মাতাল বাতাসে মন উধাও। কঙ্কা শোনো, কঙ্কা গো। আমার পরাণ জাহাজ ঘুমাও ঘুমাও, আঁখি দুটি তবু এসেছে ঢুলে। কঙ্কাবতী ঘুমাও ঘুমাও, রেখো না জানালা, রেখো না খুলে। কঙ্কাবতী প্রদীপ নেবাও, নেবাও নয়ন তন্দ্রা নামে। তন্দ্রার ঢেউ সম্মুখে পিছনে, ডাহিনে বামে। কঙ্কা শোনো, হাওয়ার আওয়াজ গান গেয়ে যায় তোমার নামে। হাওয়ার আঙুল চুলবুল করে তোমার চুলে। কঙ্কা গো, মাতাল বাতাস কত কি যে কয় মনের ভুলে। কঙ্কা শোনো, কঙ্কা গো। পরাণ জাহাজ বেহালা সুর কোন কথা কয় ব্যাকুল স্বরে। কঙ্কাবতী ঘুমরি মরিছে তোমার ঘুমের পরে। কঙ্কাবতী ঘুম কি ভাঙল, শুনবে কি গান, শুনবে কথা, জ্যোৎস্না জড়ানো ঝাপসা ছায়ার চঞ্চলতা। কঙ্কা জাগো, চাঁদেও আধারে অথই কথার অজস্রতা। জানালার কাছে বালিশের কাছে বেহালা ঝরে। কঙ্কা গো, তুমি তো ঘুমাও, ঘুমের শিয়রে ঘুমরি মরে। কঙ্কা জাগো, কঙ্কা গো। হাহাকার করে বেহায়া হাওয়ার বেহালাখানি। কঙ্কাবতী জানালার কাছে হানা দেয় তার অঝোর বাণী। কঙ্কাবতী কোন কথা কয়, তুমি কি শুনবে, শুনবে নাকি? আধো বিস্ময়ে আধো সংশয়ে মেলবে আঁখি। কঙ্কা জাগো, ঘরে কেন পাখা ঝাপটায় সুরের পাখি? তোমারই তরে কি রাতের চাঁদের গানের রানী? কঙ্কা গো, তোমারই তরে কি স্বপ্ন হাওয়ার ছটফটানি? কঙ্কা জাগো, কঙ্কা গো। তোমার বিরহে রহিব বিলি জাহাজ। বেহায়া বেহালা কি কথা যে বলে, শুনতে পাও কঙ্কাবতী? ধুধু সাদা পথ তোমার আশায় হলো উধাও। কঙ্কাবতী ধুধু সাদা পথ সুদূর বিদেশ শেষের মোড়ে, সেখানে তোমাকে কেউ চেনে না গো, চেনে না মোরে। কঙ্কা চলো, সেখানে তারারা সারা রাত ভোরে আকাশ ভোরে, সারা রাত ভোরে হাহাকার করে বাউল বাও। কঙ্কা গো, শয়ন ছাড়ো গো, নয়ন মেলিয়া যাও। কঙ্কা জাগো, কঙ্কা গো। কঙ্কা জেগেছ, জেগো কঙ্কাবতী, বেহালার বুকে তব নাম ফোটে। কঙ্কাবতী বেহালা বলিছে, আজকের রাত প্রভাত হবে, রাত ভোর হবে, তোমার আমার জীবন রবে। কঙ্কা শোনো, প্রেম জেগে রবে, মোদের জীবন নিভিবে যবে। আছে চিরদিন সীমাহীন প্রেম, আছে নিয়তি। কঙ্কা গো, সব থেমে যায়, চিরকাল চলে প্রেমের গতি। কঙ্কা শোনো, কঙ্কা গো। কোন কাননের আমার মুখের তিমিরে পড়েছে তামার আলো। কঙ্কাবতী রাঙা ভাঙা চাঁদ এক কোণে, বাকি আকাশ কালো। কঙ্কাবতী রাতের বাতাস কি কথা যে কয় পাতার কানে, রাতের তারারা সেই কথা জানে, সে কথা জানে। কঙ্কা জাগো, হাওয়ার বেহালা কি কথা বলেছে অঝোর কানে, সে কথা কে জানে, কে জানে সে কথা? বুঝেছে ভালো,
কঙ্কা গো চাঁদ মরে আসে তোমার আখিতে জ্যোৎস্না জলে কঙ্কা জাগো কঙ্কা গো ভুলে যাও তুমি কোন কাননে ফুল কোন গগনের তার Hi friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস এভেনিউ, যেখানে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজ আপনাকে সঙ্গ দিচ্ছে এবং রাত 2টো পর্যন্ত সঙ্গ দেব। কথা এবং আপনার মনের কথা, আমার কথা এবং কবিতা, গান, সেই সাথে গল্প, অনেক কিছুই থাকবে। একটু আগে যেটা ছিল সেটা হচ্ছে একটা ফিউশন করলাম বলা যায়, এখন তো সবকিছু নিয়ে ফিউশন হয়। আমি একটা ভিন্ন আঙ্গিকে একটা প্রয়াস চালালাম আজকে। একদম শুরুতে আভাস দিয়েছিলাম যে একটা ভিন্ন কিছু করবো, খুব এক্সক্লুসিভ কিছু না হলেও একটু নতুন, এরকম আমার এখানে আগে করা হয়নি। এটা ছিল একদিকে রবীন্দ্রসঙ্গীত এবং আরেকদিকে ছিল বুদ্ধদেব বসুর কবিতা, এবং কবিতাটা ছিল সেরেনাদ। এবং সেরেনাদ শব্দটা শুনে অনেকে সেরেলাক ভাবতে পারেন না, এরকম কিছু না। সেরেনাদ এসেছে আসলে যেখান থেকে, সেরেনো হচ্ছে একটা ইটালিয়ান শব্দ। সেরেনো শব্দের অর্থ হচ্ছে যেটা অ্যাকচুয়াল আভিধানিক অর্থ যদি আমি বলি সেটা হচ্ছে খোলা হাওয়া। সেরেনো, সেরেনো মানে হচ্ছে খোলা হাওয়া, এবং সেরেনাতো হচ্ছে ইটালিয়ান ভাষায় খোলা হাওয়ার গান। বা আরেকটা অর্থে বলা যায় যে অ্যাকচুয়াল মিনিং যেটা, সেটা হচ্ছে যে খুব রাতের বেলা যেদিন প্রচণ্ড বাতাস থাকে, খোলা হাওয়ার রাতে কোনো পুরুষ ভালোবেসে তার রমণের উদ্দেশ্যে যে গান গায় সেটাকে বলা হয় সেরেনাতো। তো ওখান থেকেই আসলে বাংলায় অনুবাদ করে ওই শব্দটাকে সেরেনাদ লিখেছেন বুদ্ধদেব বসু। কিন্তু এরকম কোনো গানের কথা কিন্তু আমাদের আশপাশে জানা নেই যে আসলে খোলা হাওয়ার গান বা কোনো খোলা হাওয়ার রাতে কোনো পুরুষ তার প্রেমিকার জন্য যে গান গায় তাকে কি বলা হয়। খুব সুইট ব্যাপারটা। তো সেই সেরেনাতো থেকে ইমপ্রেসড হয়ে বুদ্ধদেব বসু একটা সেরেনাদের কবিতা লিখেই ফেললেন, আর সেটাই ছিল এটা কঙ্কাবতী নামের কোনো একজনের জন্য। অনেক আবেগী এবং আবেশ জাগানিয়া বেশ একটা কবিতা লাইন বারবার বলা হয়েছে কঙ্কাবতীকে, জাগো 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 কঙ্কাবতী, কত ভাগ্যবতী সেই কঙ্কাবতী। সে যাই হোক, তো তার পাশে ছিল রবীন্দ্রসঙ্গীত, দুটো রবীন্দ্রসঙ্গীত ছিল, আমারও পরানো জাহাজা, এবং আরেকটা ছিল তুমি কোন কাননের ফুল, এবং দুটোই বাপ্পার কণ্ঠে আমরা শুনলাম। তো এই বুদ্ধদেব বসুর সেরেনাদ কবিতা এবং রবীন্দ্রসঙ্গীত দুটোর ফ্লেভার একসাথে ফিউশনটা কেমন হয়েছে এটা অবশ্যই আমাকে ফিডব্যাক দিয়ে জানান। যদি ভালো না লাগে, ভুলেও এই জন্মে আর এরকম মানে কথা মুখে আনবো না। যদি ভালো লেগে থাকে তাহলে হয়তো এরকম কাজ সামনেও করবো। যেমন আমার মাথায় আরেকটা গান আছে, হয়তো সামনে এটা করতে পারি, ওই গানটার সাথে এরকম কিছু, এরকম একটা গানের সাথে এরকম একটা কবিতা কম্বিনেশন, এরকম একসাথে ফিউশন। সে যাই হোক, বেশ কিছু বন্ধু আমাকে SMS পাঠিয়েছেন, তার মধ্যে একজন, আজকে অবশ্য বেশ কিছু বন্ধু আমাকে SMS পাঠিয়েছেন, নতুন নতুন বন্ধু। তার মধ্যে জিন্নাতুল জিন্নাত, তিনি আমাকে লিখেছেন, জিন্না নামের একজন ব্যক্তির কথা মনে পড়ছে, জিন্নাতুল জিন্নাতের। আচ্ছা, জিন্নাতুল জিন্নাতের SMS-টা আগে পড়ে নেই। নতুন বন্ধু তিনি, এয়ারপোর্ট থেকে আমাকে SMS পান। আচ্ছা, জিন্নাতুল জিন্নাতের নাম শুনে যে জিন্নার কথা আমার মনে হয়েছিল, তিনি হচ্ছেন আমার একজন এমপ্লয়ি ছিল অন্য একটা, আমি আগের পোস্টিংয়ে যেখানে ছিলাম সেখানে আমার একজন অফিসার ছিল জিন্না নামের। তো জিন্না খুব ইন্টারেস্টিং একজন ক্যারেক্টার ছিল এই অর্থে, জিন্নাকে যখন কোনো কাজের দায়িত্ব আমি দিতাম বা অন্য কেউ দিতেন আর কি, যখনই কোনো দায়িত্ব তাকে দেওয়া হতো, জিন্না সবসময় একই আনসার ছিল, কোনো টেনশন করব না, হয়ে যাবে ওটা। মানে যখনই বলতাম যে না এটা তো এই সমস্যা, ওই সমস্যা, এটা হয়নি, ওটা হয়নি, এটা কীভাবে হবে, যত সমস্যার কথা আপনি জিন্নাকে বলেন না কেন, জিন্নার একই উত্তরটা, হয়ে যাবে, এটা হয়ে যাবে। তো এই দুটো শব্দই দুইবার করে সে বলতো, হয়ে যাবে, এবং তার মাঝখানে একবার এটা যোগ করতো, হয়ে যাবে, এটা হয়ে যাবে। এবং এইভাবে যখন সব প্রশ্নের উত্তরকে হয়ে যাবে, এটা হয়ে যাবে বলে, তখন দ্বিতীয় তাকে মানে কিছু বলতে যাওয়া আসলে বৃথা। তো আমরা থেমে যেতাম এবং আশায় থাকতাম আসলে হয়ে যায় কিনা আমরা দেখি। কিন্তু একরাশ বেদনা আমাদেরকে বুকে দিয়ে, হৃদয় খান খান করে ভেঙে দিয়ে অবশেষে যখন সময়টা পার হয়ে যেত ওই কাজটা করার জন্য, আমরা অবাক মূঢ় বিস্ময়ে বধির হয়ে দেখতাম সেই কাজটা জিন্না করেনি। এবং এই ঘটনা বারবার ধরে পুনরাবৃত্তি হতো এবং একাধিকবার পৌনঃপুনিক বৃত্ত রচনাটা এগিয়ে যেত। অসংখ্যবার এরকম হয়েছে এবং আমরা তাকে অনেক কিছু বলতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, অনেক বকাঝকা, অনেক ভালোবেসে আদর করে অনেকভাবে আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি, জিন্না এভাবে কি, মানে ঘটনা কি তোমার, মানে তুমি বলো হয়ে যাবে, হয় না কেন? তখনও জিন্নার অ্যান্সার থাকে, হয়ে যাবে, এটা হয়ে যাবে। তো জিন্নাতুল জিন্নাতের প্রেক্ষিতে আমি জিন্নাকে আরেকবার মনে করলাম। আশা করি জিন্না ভালো আছে এবং যেখানেই থাক এই মুহূর্তে আছে সেখানে সে হয়ে দিচ্ছে সবকিছু। মিরপুরে সামিও নতুন বন্ধু, আজকে অনেক নতুন বন্ধু আছেন। শাহরিন আমাকে জানিয়েছেন ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকীতে ওনার একটা গান বাজানোর একটা রিকোয়েস্ট করেছে, কিন্তু ভূপেন হাজারিকার প্রতি আমার একটা ব্যাপক বিদ্বেষ কাজ করে, এটা শুনে অনেকে অবাক হতে পারেন, কিন্তু কারণটা এখানে আমি আসলে বলতে চাই না, কিছুটা রাজনৈতিক বিষয় সেটা, সেজন্য এখানে না বলাই শ্রেয়। এবং তাই আমি শ্রেয় যেহেতু, তাই শ্রেয়া ঘোষালের গান প্লে করা যেতে পারে, কিন্তু আপাতত আমি পরের SMS-এ চলে যাই।
নির্জন আমাকে জানিয়েছেন যে ইউনিভার্সিটির নবীন বরণ প্রোগ্রামে প্রায় এমন একটা কনসেপ্ট মাথায় নিয়ে পারফর্ম করেছিলেন তিনি, এবং তিনিই গাইছিলেন কৃষ্ণকলি গানটা। আর ছেলেটা একটা আবৃত্তি করছিল। কোন ছেলেটা? কে 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 সেই কৃষ্ণ চাপা বর্ণের ছেলে? আর মেয়েটা নাচছে। কোন মেয়েটা নাচছে, কোন ছেলেটা আবৃত্তি করছে এবং কে গাইছে এটা তো বুঝলাম নির্জন। আর আপাতত SMS পড়ছি না, যদি যে কোনো কিছু লিখতে চান SMS করবেন। প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ RA স্পেস দিয়ে নাম ধাম, এবং তারপরে সেই নাম এবং ধামের পরে আপনি যে কথাগুলো লিখবেন সেটা হচ্ছে আপনারই মনের কথা অথবা কোনো গানের রিকোয়েস্ট, এবং লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আমরা চলে যাচ্ছি পরের গানে, একটু পরেই ফিরছি। এই ফাঁকে যদি ঝুম বৃষ্টি নামে তবে একটু বেশি করে মিস করবেন আমাকে, ওকে? ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন রেডিও আমার 88.4 FM এ শুক্রবার রাতের আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। আর আপনার পাশে বন্ধু ইরাজ তো আছি, এবং রাত 2টো পর্যন্ত থাকবো। আর শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে বহুদিন পরে শুনলাম পোয়েটস অফ দ্য ফলের গান কার্নিভাল অফ রাস্ট। আর তার আগে ছিল মিনারের গান ঝুম। এবং এই মুহূর্তে আমি আবার হটছিটা আপনারই জন্যে। অনেক বন্ধু SMS পাঠিয়েছে, তো কিন্তু সেই 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 FM লাইব্রেরি বহুদিন পরে, যার জন্য ত্রিশাতুর চাতকের মতো অপেক্ষায় ছিলেন যারা সাহিত্য পছন্দ করেন সেই বন্ধুরা, এবং বহুদিন ধরে বহু ক্রোশ ঘুরে আমাকে সেই FM লাইব্রেরি না পেয়ে আমাকে সব শাপান্ত করেছেন, অভিযোগে অভিমানে ক্ষোভে আক্রোশে জর্জরিত করেছেন। অবশেষে এতদিন পরে FM লাইব্রেরি হচ্ছে, এবং আজকে একটু যেহেতু হচ্ছে বহুদিন পরে, সেই সিনেমা ট্রেলারের মতো শুরুতে একটা ট্রেলার দিয়েছিলাম, একদম গল্পের শেষ অংশটুকু পড়ে শুনিয়েছিলাম কিন্তু অনেক আগে। তো অ্যাট লাস্ট সেই গল্পটা পড়তে যাচ্ছি। যে ট্রেলারটা পড়েছিলাম আজকে, এটা হচ্ছে শাহাদুজ্জামানের একটা গল্প, এবং এটার নাম হচ্ছে আন্না কারেনিনার জনৈক পাঠিকা। এবং লিও টলস্টয়ের লেখা রুশ সাহিত্যিক আন্না কারেনিনা, এই বিখ্যাত উপন্যাসের কথা নিশ্চয়ই সবারই জানা আছে। এবং আন্না কারেনিনা উপন্যাসের জনৈক পাঠিকা, এটাই হচ্ছে গল্পের নাম, শাহাদুজ্জামানের লেখা। এবং এটা যে বই থেকে নেয় সেটা হচ্ছে পশ্চিমের মেঘে সোনার সিংহ। আর একটু বই থেকে পড়ি, এবং তারপরে একটু কথাবার্তা তো থাকবেই কিছু। পুরনো বইয়ের দোকানে মলিন দুখণ্ড আন্না কারেনিনা দেখে হাতে তুলে নেই, বিমর্ষ হয়ে পড়ি খানিকটা। মূল রুশ থেকে বাংলা করেছিলেন ননি ভৌমিক, পরিশ্রমী কাজ, মেধাবী লেখক ছিলেন তিনি। ভদ্রলোক আর বেঁচে নেই। শুনেছি রুশ দেশ থেকে কোনো বাংলা অনুবাদও নাকি এখন আর প্রকাশিত হবে না। দিন কেমন বদলে যায় অদ্ভুতভাবে। বইটি আমার সংগ্রহে নেই, বইটি কিনে ফেলি, সংগ্রহে থাকুক। তাছাড়া নতুন করে আবার পড়াও যাবে। বইটি বাড়িতে এনে উল্টে পাল্টে দেখতে গিয়ে অপ্রত্যাশিত একটা ব্যাপার আবিষ্কার করি। দেখতে পাই বইটির বিভিন্ন পৃষ্ঠার মার্জিনে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম সব মন্তব্য, পেন্সিলের চমৎকার হাতের লেখা, ছোট ছোট অক্ষর। আমি মার্জিনের কৌতূহলোদ্দীপক মন্তব্যগুলোর দিকে মনোযোগী হই। প্রথম মলাটের ভেতরে সাদা পৃষ্ঠায় লেখা, হাসান ভাই কি আশ্চর্য রচনা। আমি অবাক হয়ে ভাবি, টলস্টয় মানুষ ছিলেন সেটি বড় কথা নয়, বড় কথা এই যে একজন মানুষের পক্ষেও টলস্টয় হওয়া সম্ভব। মমতা। পেন্সিলের মন্তব্যগুলোর ভেতর শুধুমাত্র একটি জায়গায় দুটো নামের সন্ধান পাই, হাসান ভাই এবং মমতা। আর কোনো পরিচয়ের উল্লেখ নেই। উদ্ধার করি যে বইয়ের মার্জিনের সব মন্তব্যগুলোই বস্তুত এই হাসান ভাইকে উদ্দেশ্য করে লেখা, এবং লিখেছেন মমতা নামের এই মেয়েটি। তবে কি ব্যাপারটি এমন যে বইটি ছিল হাসান ভাইয়ের এবং তিনি সেটি পড়তে দিয়েছিলেন মমতাকে? একটা সম্ভাব্য কথোপকথনের কথাও কল্পনা করি। হাসান ভাই মমতাকে বইটি দিয়ে বলেছেন, কেমন লাগলো জানিও। মমতা উৎফুল্ল কৌতূহলী চোখে বলেছেন, কিন্তু হাসান ভাই আমার একটা বদভ্যাস আছে, পড়ার সময় বইয়ের মার্জিনে মন্তব্য লিখে রাখি। আপনার তাতে আপত্তি নেই তো? হাসান ভাই হয়তো বরং খুশি হয়েই বলেছিলেন, না না, কোনো আপত্তি নেই, তুমি নির্দ্বিধায় লিখতে পারো। মমতা হেসে বলেছিলেন, ভয় নেই, পেন্সিলে লিখব, ইচ্ছে মতো মুছে ফেলবেন। তবে কি আন্না কারেনিনা ছিল একটি সম্পর্ক দানা বেঁধে উঠবার উপলক্ষ? আন্না কারেনিনার আতস কাছের ভেতর দিয়ে মমতাকে হাসান ভাইয়ের কাছে তুলে ধরেছিল তার মেধাবী, সংবেদনশীল, জিজ্ঞাসু মনের পরিচয়। সো বন্ধুরা যারা শুনছেন এই মুহূর্তে, এবার একটু এই অধমের কথা বলি। আমি একটু বলি, আমরা গল্পের শুরু থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই গল্পের লেখক তিনি নীলক্ষেতের বইয়ের দোকান থেকে একটা বই কিনেছিলেন, লিও টলস্টয়ের লেখা আন্না কারেনিনা। এবং সেই বই পড়তে গিয়ে তিনি বইয়ের পাতা উল্টে দেখলেন যে বইয়ের মার্জিনে একটা মেয়ের, একজন নারীর, মমতা যার নাম, তার লেখা কিছু মন্তব্য। অনেকে আমরা
অবশ্য তার আগে এটাও বলে নিতে হয় যে এখন আসলে এই সময়টা আমরা বোধহয় অনেক পেছনে ফেলে এসেছি। এখন আসলে ডিজিটাল যুগে এবং সোশ্যাল মিডিয়ার যুগে আসলে বই কিনে পড়া বা আবার আন্ডারলাইন করে রাখা, মার্জিনে মন্তব্য লেখা, আবার বা নীলক্ষে থেকে পুরোনো বইয়ের কিনে এই অভ্যাসগুলো তো এখন প্রায় জাদুঘরে উঠে যাওয়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই একটু পুরোনো সময় ফিরে যেতে হবে, যখন আসলে বই পড়া ছিল সবচেয়ে বড় বিনোদন। এবং এখনকার যেরকম আসলে খুব অনেক ডিজিটাল উপকরণ হয়ে গেছে ভাব বিনিময়ের জন্য, তখন হয়তো কোনো নারী কোনো পুরুষের কাছে বই চাইতো বা কোনো পুরুষও হয়তো তাকে বই উপহার দিয়ে একটা চরম আত্মশ্লাঘা অনুভব করতো, এবং সেই বই আনা নেওয়ার মাধ্যমে হয়তো বই আদান প্রদানের মাধ্যমে হয়তো একটা বন্ধুত্ব গড়ে উঠতো এবং একটা ভালোবাসার সম্পর্ক হয়তো গড়ে উঠতো। এবং সেই বইয়ের পৃষ্ঠার ফাঁকে ফাঁকে বইয়ের সুঘ্রাণে শব্দগুলোর অবয়বে হয়তো কিছু হৃদয়ের অন্তর্নিহিত কথাও হয়তো মেশানো থাকতো, এবং সেভাবেই হয়তো গড়ে উঠতো একটা প্রাসাদোপম সম্পর্ক। তো সেই সময়টার একটু ফিরে যাই আমরা, এবং গল্পটা ওই সময়েরই আসলে, এখনকার এই ছটফটানির যুগের না। তো যে প্রসঙ্গে আমরা ছিলাম, তো সেই বই থেকে আমরা কেনা, পুরোনো বইয়ের দোকান থেকে কেনা বইটার ভেতরে মমতা নামের এক নারী এরকম মন্তব্য বা মার্জিন এরকম অনেক কিছু লিখে রেখেছেন, এবং বোঝা যায় যে হাসান ভাই নামের একজনের কাছ থেকে তিনি বইটা নিয়েছিলেন পড়তে, এবং হাসান ভাই তাকে বলেছিলেন, অবলীলায় তুমি মন্তব্য লিখতে পারো, কোনো সমস্যা নেই। ভালো লাগার মানুষের সাথে যখন সংস্পর্শ করে তখন হৃদয় অনেক উদার হয়ে যায়। এই প্রশ্ন যদি কেউ করতো অন্য কোনো, মানে ধরে নিই আমরা মমতা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো নারী যদি এই প্রশ্ন করতেন, নিশ্চয়ই হাসান ভাই রেগে মেগে বলতেন, প্রশ্নই আসে না, খবরদার একটা সব কলমের কালি যেন না পড়ে। কিন্তু মমতা চাইলে 7 খুন কেন, 700 খুন মাফ। যাই হোক, আমি আবার পাশ কথা ছেড়ে মূল কথায় ফিরে যাই। তো মমতা তো পারমিশন পেল বইয়ের মার্জিনে মন্তব্য লেখার, এবং এভাবেই আসলে গল্পটা এগিয়ে যাচ্ছে। এবং লেখক আন্না কারেনিনা পড়ে একই সাথে দুজনের মন্তব্য মার্জিনে লেখা সেই কমেন্টগুলো পড়ছেন মমতার লেখা, এবং এটা থেকে তিনি ধরে নিচ্ছেন এবং তার কল্পনার জগতের এই চিত্রটা ভাসছে যে মমতা এবং হাসান ভাইয়ের মধ্যে কিভাবে পরিচয়টা হয়েছিল, এবং দুজনের মধ্যে মন্তব্য থেকে আর অনেক কিছু তিনি বোঝার চেষ্টা করছেন। আমি মাঝে মাঝে কিছু লাইন পুরো গল্প তো পড়া সম্ভব না, বোঝা যাচ্ছে জীবন জগৎ সম্পর্কে মৌলিক কিছু প্রশ্ন রয়েছে পাঠিকার। এরপর লক্ষ্য করছি উপন্যাসের ভারেঙ্কা চরিত্রটির প্রতি পাঠিকার বিশেষ মনোযোগ। যেখানে ভারেঙ্কার প্রসঙ্গ রয়েছে সেখানে সব লাইনের নিচে পেন্সিলের দাগ টেনে দিয়েছেন মমতা। ভারেঙ্কার সঙ্গে কিটির দেখা হয়েছে স্বাস্থ্যপল্লীতে, এবং সে কিটির সাথে যে ভারেঙ্কার যে অ্যাক্টিভিটিগুলো সেখানেও এবং আমাদের এই পাঠিকা মমতার একটা গভীর মনোযোগ দেখা যায়। এবং মমতা আন্ডারলাইন করেছেন ওই জায়গাটাতে যেখানে কিটি আর ভারেঙ্কা, সেই আন্না কারিনা বইয়ের দুজন চরিত্র, তাদের মধ্যে কনভারসেশন হয়। যেমন কিটি বলছেন, আচ্ছা বলুন তো, একজন আপনার ভালোবাসাকে তাচ্ছিল্য করলো, সেটা কি অপমান করা নয়? ভারেঙ্কা বলছে, এগুলো তেমন গুরুত্বের কিছু নয়। কিন্তু কোনটা গুরুত্বের? অবাক হয়ে তার দিকে চেয়ে কৌতূহলে জিজ্ঞাসা করলো কিটি। অনেক কিছুই, হেসে বলল ভারেঙ্কা। কিন্তু কি? আহা, অনেক কিছুই। উদগ্র উৎসুককে কিটি তার হাত ধরে রইল, দৃষ্টিতে সানুনয় জিজ্ঞাসা, কি সেটা? কি এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যা এমন প্রশান্তি দেবে? আপনি জানেন, বলুন আমায়। কিন্তু উত্তর না দিয়েই চলে গেল ভারেঙ্কা। সে আরেকবার চুমু খেলো কিটিকে, তবে কোনটা যে গুরুত্বপূর্ণ তা কিছুই না বলে সতেজ পদক্ষেপে মিলিয়ে গেল গ্রীষ্মের আলো আধারিতে। কি যে গুরুত্বপূর্ণ, কি তাকে দিচ্ছে ঈর্ষণীয় প্রশান্তি আর মর্যাদা, সে রহস্য সে নিয়ে গেল সঙ্গে করেই। এবং আমাদের এই বইয়ের সেই পাঠিকা মমতা আরও আন্ডারলাইন করেছেন আরও কয়েকটা লাইনের নিচে। সেই লাইনগুলো হচ্ছে, ভারেঙ্কার সঙ্গে পরিচয় কল্যাণে তার কাছে উদ্ঘাটিত হলো এক নতুন জগৎ, অতীতের সঙ্গে যার কোনো মিল নেই, অপরূপ সমুন্নত এক জগৎ যার উচ্চতা থেকে শান্তভাবে দেখা যায় অতীতকে। ভারেঙ্কাকে দেখে সে বুঝেছিল যে দরকার শুধু নিজেকে ভুলে যাওয়া, ভালোবাসতে হবে অন্যদের, তবেই মিলবে প্রশান্তি, সুখ, অপূর্বতা। এই অধ্যায় শেষে মমতা পেন্সিলে লিখেছেন, বেশ হতো যদি ভারেঙ্কার সঙ্গে জীবন বদল করতে পারতাম। বোঝাই যাচ্ছে আমাদের এই উপন্যাসের পাঠিকা মমতা সেই মূল উপন্যাস অর্থাৎ কারিনিনার ভারেঙ্কা চরিত্রের প্রতি ব্যাপক ঈর্ষান্বিত এবং তার সাথে জীবন বদল করতে চান, এবং ভারেঙ্কার জীবনাদর্শ সবকিছু তার বেশ ভালো লাগে। এবং সেই উপন্যাসের নায়িকা অর্থাৎ মূল উপন্যাস আন্না কারিনিনার নায়িকা ভারেঙ্কা যদিও প্রেমের বিষয়ে একটু উদাসীন, কিন্তু আমাদের এই নায়িকা অর্থাৎ যিনি মার্জিনে মন্তব্য লিখছেন এই বইটা পড়তে পড়তে, সেই মমতা কিন্তু প্রেমের বিষয়ে উদাসীন না, এটা তার কিছু মন্তব্য থেকে বোঝা যাচ্ছে। যেমন উপন্যাসে অন্তরঙ্গ বা অনুরাগের অনুষঙ্গগুলো দৃষ্টি এড়িয়ে যায়নি তার। লেভিন যখন কিটির প্রেমে মগ্ন তখন বন্ধু স্তেফান আর্কাদিস তাকে বলছে, দৌড়বাজ ঘোড়াকে চেনা যায় দাগ মার্কা দেখে, আর প্রেমিক যুবককে চেনা যায় তার ভাবাকুল চোখ দেখে। তো এই লাইনের নিচে পেন্সিলের দাগ টেনে পাঠিকা আমাদের মমতা দিয়েছেন একটা আশ্চর্যবোধক চিহ্ন। আশ্চর্যবোধক চিহ্নে নিশ্চয়ই একটা ইঙ্গিত রয়েছে, তাই না?
ইঙ্গিতটা কি হাসান ভাইয়ের ভাবাকুল চোখ লক্ষ্য করে? সে বোঝাতে চেয়েছিল হয়তো মমতা হাসান ভাইকে, আপনার চোখেও কি প্রেমময়, তাও কি তাই ঠিক তাই। এবং আমরা জানি না আসলে হাসান ভাই সেটা বুঝতে পেরেছিলেন কিনা। আবার আরেকটা জায়গায় আন্না কারেনিনা সম্পর্কে এক জায়গায় বলা আছে লিও টলস্টয়ের সেই মূল বইটাতে, আপনি তেমন একজন মিষ্টি মেয়ে যার সঙ্গে কথা বলা এবং চুপ করে থাকা দুই সমান আনন্দের। এই লাইনটার পাশে মমতা আবার আরেকটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, এবং হয়তো মমতা হাসান ভাইকে জিজ্ঞেস করেছে যে এটা কি আমার ক্ষেত্রে সত্যি, যে যার সঙ্গে কথা বলা এবং চুপ করে থাকা দুই সমান আনন্দের। খুবই দারুণ একটা উপমা, কিন্তু কারোর সঙ্গে কথা বলে এবং চুপ করে থাকা দুটাই যখন সমান আনন্দের হয় তখন বুঝতে হবে যে প্রেম হয়তো একদম পূর্ণতা পেয়েছে। অবশ্য আমাদের এই পাঠিকা মমতা যে শুধু ভাবাকুল চোখ নিয়ে ব্যস্ত তা না, তিনি আরো অনেক সামাজিক বিষয় যেমন নারীর অবস্থান, পুরুষের সঙ্গে তার বৈষম্য, এগুলো নিয়েও তিনি আন্ডারলাইন করছেন ওই লাইনগুলো। এবং এই লাইনগুলো দিয়ে আমাদের এই গল্পের লেখক শাহাদুজ্জামান সেই মমতার একটা অনেক গভীর এবং উদার বিস্তৃত একটা মনের পরিচয় পাচ্ছেন। পেন্সিলের দাগ, প্রায় অনেক লাইনের নিচে পেন্সিলের দাগ দেখা যাচ্ছে, এবং মার্জিন আবার মন্তব্য আছে, এবং নারী সেই প্রতি যে বৈষম্য, সমাজে সাম্য অবস্থার যে অভাব বা অর্থনৈতিক মুক্তি, সেই সাম্যবাদ বা বামপন্থা, এগুলো নিয়ে অনেক মন্তব্যের নিচে দেখা যাচ্ছে আমাদের মমতা এই গল্পের এই বইয়ের পাঠিকা তিনি অনেক মন্তব্য করেছেন এবং আবার আন্ডারলাইনও করছেন, এবং উপন্যাসের অনেক বিষয় আসে। এবং এইভাবে কিন্তু আমাদের গল্পের এই যে শাহাদুজ্জামান তিনি বইটা পড়ছেন আন্না কারেনিনা নতুন করে, এবং এই মার্জিনে হাসান ভাই আর মমতার কথোপকথন দেখে একটা অন্যরকম, মানে একই সাথে দুটো কাজ হচ্ছে, বইটাও পড়া হচ্ছে তার, এবং মমতার হাসান ভাইয়ের সেই অপ্রকাশিত প্রেমের মানে ব্যাপারটাও তিনি বেশ মানে নিজের মানুষ জগতে সেটার একটা জাল বনে তিনিও মজা পাচ্ছেন। তাদের রাজনৈতিক দর্শন নিয়েও বোঝা যাচ্ছে যে আন্ডারলাইন যেহেতু করা, এটা নিয়ে হয়তো তাদের দুজনের মধ্যে কথা হতো। এরপরে আরো একটু এগিয়ে যাই আমি, বেশ খানিকটা সামনে গিয়ে যাই, যেহেতু একটু বেশ বড় গল্প। আর একেবারে বইয়ে মানে আন্না কারেনিনা বইয়ের শেষ অধ্যায়ে আন্না যখন তার বিবাহিত জীবন, ভিন্ন পুরুষের প্রতি আকর্ষণ, সন্তান স্নেহ ইত্যাকার জটিল দ্বন্দ্বে পড়ে ট্রেনের চাকায় পড়ে আত্মহত্যা করছে, সেখানে আমাদের ওই জায়গাটাতে, ওই ট্র্যাজিক জায়গাটাতে এই বইয়ের পাঠিকা মমতা তিনি লিখেছেন যে সামাজিক বন্ধন আর প্রাণের তাড়নায় দোটানার বলি হচ্ছে আন্না কারেনিনা। মনে হচ্ছিল আমিও বেঁচেছিলাম ওই সময়, হেঁটে বেরিয়েছি চরিত্রগুলোর সঙ্গে। আন্নার মৃত্যু হলো ট্রেনের চাকায়, যে মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে তার প্রেমিক ভ্রনস্কির সঙ্গে সম্পর্কের জটিলতা। দেখুন, প্রায় 1000 পৃষ্ঠা বই, বিচিত্র চরিত্র, ঘটনা, আরও অনেক ঘাত প্রতিঘাত, দেখা হলে আরও আলাপ হবে বিস্তারিত। এভাবে আন্না কারেনিনার মার্জিনে মমতার অচেনা বুদ্ধিদীপ্ত মেয়ের সন্ধান পেয়ে এক রোমাঞ্চিত হই। বইটির মার্জিনে মার্জিনে যেন ঝুলে আছে অসমাপ্ত একটি গল্প, দুটি চরিত্র, একটি বই। এই জায়গাটাতে, গল্পের এই জায়গাটাতে সে একটা ভিন্ন রকম মোড় নেয় গল্পটা, এবং আমাদের মূল গল্পের লেখক শাহাদুজ্জামান এই মমতা এবং হাসান ভাইকে রেখে বা আন্না কারেনিনা বইকে রেখে এবার অন্য একটা জায়গাতে আবার দৌড় দেন গল্প নিয়ে। সেটা হচ্ছে এই হাসান ভাই এবং মমতার কনভারসেশন পড়ার পরে তার অন্য একটা গল্প মনে পড়ে যায় শাহাদুজ্জামানের। সেই গল্পটাও তিনি এখানে একটু উঠে দিয়েছেন। সেটা হচ্ছে অনেক পুরনো একটা গল্প, এবং এই গল্পটা আমার খুব ভালো লেগেছে। একদম ট্র্যাক চেঞ্জ করে অন্য একটা গল্প আবার নতুন করে এখানে স্টার্ট হয়। সেটা হচ্ছে এক নাবিকের গল্প। এবং এই যে ঘটনাটা হলো, পুরনো বইয়ের দোকান থেকে বই কিনে একজন নারীকে চেনা, ঠিক আমাদের শাহাদুজ্জামান যেভাবে মমতাকে চিনলেন, ঠিক এরকম একটা ঘটনা আরেকটা গল্পে হয়েছিল। এক নাবিক যার কাজই হচ্ছে জাহাজে চড়ে বিশ্বের বিভিন্ন বন্দরে ঘুরে বেড়ানো, সেও পৃথিবীর কোনো একটা বন্দরে পুরনো বইয়ের দোকানে একটা বই কেনে সেখান থেকে, এবং ঠিক একইভাবে সেই নাবিক ওই পুরনো বই কিনে সেখানে পড়তে যেয়ে তার ভেতরে দেখতে পায় একজন মেয়ের কৌতূহলোদ্দীপক কিছু মন্তব্য। কিন্তু এই হাসান ভাইয়ের মমতার বইয়ের সাথে ওই বইয়ের পার্থক্য ছিল যে এই বইয়ে মমতার কোনো ফোন নাম্বার বা ঠিকানা লেখা ছিল না, কিন্তু ওই আরেক গল্পের নাবিক যে বইটা কিনেছিল পুরনো বইয়ের দোকান থেকে, সেখানে মেয়েটার নাম সহ বিস্তারিত ঠিকানা লেখা ছিল। এবং মেয়েটার মন্তব্যগুলো এত মেধাবী ছিল, দারুণ ছিল, এবং ওই নাবিক ওই কথাগুলো পড়ে স্বাভাবিকভাবেই তার প্রতি একটা তীব্র আকর্ষণ বোধ করে যে এমন প্রখর ব্যক্তিত্ব যার এত অসাধারণ দৃষ্টিভঙ্গি, যা নিশ্চয়ই জানাতনো মেয়ে সে না, একেবারেই অন্যরকম অসাধারণ খুব গভীরতা সম্পন্ন একটা মেয়ে। তাই নাবিক প্রচন্ড রকম কৌতূহল বোধ করে এবং খুব আগ্রহী হয় তার সাথে দেখা করতে বা তার সাথে পরিচিত হতে, এবং একটা বেশ অনুরাগ তার মনে তৈরি হয়। তো এদিকে তো তার নাবিকের জীবন তো তাকে স্থিরতা দেয় না, সে আসলে এক বন্দর থেকে আরেক বন্দরে ঘুরে বেড়ায়, এক দেশ থেকে আরেক দেশে, কিন্তু যত বন্দরই সে যায়, জাহাজ যখন নোঙর করে সেই বন্দরে নেমে বা সেই দেশে নেমে তার প্রথম কাজ হয় সেখানের থেকে একটা চিঠি লেখা, যেহেতু পুরনো বইয়ের ওই মেয়ের নাম ঠিকানা দেওয়া ছিল ওই ঠিকানাতে, এবং একটা তীব্র তৃষা নিয়ে একটা প্রবল ধকপকানি বুকের মধ্যে নিয়ে এসে প্রথম চিঠিটা পাঠায় কোন একটা দেশের কোন একটা বন্দর থেকে, ওই সেই ঠিকানায় পুরনো বইয়ের ভেতরে যে মেয়েটা যেভাবে নাম ঠিকানা লেখা ছিল। এরপরে শুরু হয় সেই নাবিকের অপেক্ষার পালা,
এবং নিজের ঠিকানাও জানিয়ে রেখেছিল, অর্থাৎ পরবর্তী যে বন্দরে নাবিক যাবে সেই বন্দরের ঠিকানা দিয়ে রেখেছিল। যদি এর মধ্যে মেয়েটারই তার চিঠির উত্তর দেয়, নিশ্চয়ই সেই পরবর্তী বন্দরে পৌঁছে তার চিঠি পাবে। এবং পরবর্তী বন্দরে যাওয়ার সময় নাবিকের তো সেই অপেক্ষা বা প্রতীক্ষার প্রহর তো আর শেষ হয় না, এবং অবশেষে পরবর্তী বন্দরে পৌঁছে অবাক হয়ে সে দেখলো যে সেই মেয়ের, অর্থাৎ পুরনো বইয়ের দোকান থেকে কেনা বইয়ে যে মেয়ের ঠিকানা নাম দেওয়া ছিল এবং যার মন্তব্য পড়ে নাবিক মুগ্ধ হয়েছে, চমৎকৃত হয়েছে, তার চিঠির উত্তর অবশেষে এসেছে। এবং চিঠি পড়ে মুগ্ধ হলো। চিঠিতে রয়েছে মেয়েটির চমৎকার ভাষা আর অগাধ জ্ঞানের পরিচয়। নাবিক আবার উত্তর দিল। পরবর্তী বন্দরে পৌঁছে আবার পেল মেয়েটির প্রতি উত্তর। জীবন জগৎ নিয়ে নানা কিছু আলাপ চলল তাদের চিঠিতে। চিঠির মাধ্যমে নাবিকের সঙ্গে পরিচয় ঘটলো জুডিথ নামের সংবেদনশীল প্রাজ্ঞ একজন মেয়ের, অর্থাৎ সেই মেয়ের নাম হচ্ছে জুডিথ। এবং বন্দর থেকে বন্দরে চিঠি আদান হচ্ছে তাদের। এক একটি চিঠি যেন উর্বর জমিতে এক একটি বীজ। পরস্পরকে ভালো লাগলো তাদের। বছর ঘুরে নাবিক একদিন ফিরে এলো তার নিজের বন্দরে। ফিরে এসে চিঠি লিখলো মেয়েটিকে, তার সঙ্গে দেখা করতে চাইলো। জুডিথও রাজি হলো দেখা করতে। ঠিক হলো পরবর্তী শনিবার বিকেল 6টায় তারা দেখা করবে সেন্ট্রাল স্টেশনের সামনে। নাবিক জানতে চাইল, কিন্তু আপনাকে চিনব কি করে? মেয়েটি লিখল, আমরা নিশ্চয়ই একে অপরকে চিনব, তবে হ্যাঁ, আমার হাতে থাকবে একটা লাল গোলাপ। তারপর যথাসময়ে নাবিক হাজির হলো সেন্ট্রাল স্টেশনে। নিজের পরিচয়কে স্পষ্ট করার জন্য সে সঙ্গে নিল সেই বইটি, যে বইয়ের সূত্রে তাদের পরিচয়। বাকি অংশটুকু নাবিকের মুখে শোনা যাক। স্টেশনের প্রধান ফটকের পাশে দেখলাম দাঁড়িয়ে আছে নীল জামা পরা একজন তরুণী, অপরূপ সুন্দরী। তার মুখ ঘিরে আছে আশ্চর্য ঘন চুল। আমি এগিয়ে গেলাম, মেয়েটিও এগিয়ে আসছে। চমৎকার তার হাঁটার ভঙ্গি। আমি হেসে তার দিকে তাকালাম এবং তখনই হঠাৎ আবিষ্কার করলাম যে না, মেয়েটির হাতে কোনো গোলাপ নেই। মেয়েটি আমাকে পাশ কাটিয়ে নির্বিকার ভঙ্গিতে চলে গেল সামনে। আর তখনই দেখতে পেলাম মেয়েটি ঠিক পেছনেই লাল গোলাপ হাতে দাঁড়িয়ে আছেন একজন মহিলা, 40 বয়স, মমতাময়ী মুখ, চোখে স্থিরতা। একটু থমকে গেলাম মুহূর্তের জন্য, সামলে নিলাম নিজেকে। এই তো জুডিথ, একটি সুন্দর মনের মেধাবী মেয়ে জুডিথ। আমাদের দুজনের সুন্দর একটি বন্ধুত্ব, সেটি কি সবচেয়ে বড় পাওয়া নয়? আমি এগিয়ে গেলাম মহিলাটির কাছে। আমার হাতের বইটি তার সামনে এগিয়ে ধরে বললাম, আপনি নিশ্চয়ই জুডিথ। মহিলা তার মুখে শান্ত একটি হাসি স্থির রেখে আমার দিকে তাকিয়ে বললেন, দেখুন, আমি তো ব্যাপার কিছুই বুঝতে পারছি না। ওই যে নীল জামা পরা অপরূপ সুন্দর একটি মেয়ে একটু আগে হেঁটে গেল, সেই গোলাপটি আমার হাতে দিয়ে বলল, কোনো যুবক যদি আমার সঙ্গে আলাপ করতে চায় আমি যেন আলাপ করি। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম মহিলার চোখের দিকে। উনি কি সত্য বলছেন? জুডিথের প্রখর রসবোধের সঙ্গে আমার পরিচয় আছে। এটি কি তবে একটি বুদ্ধিদীপ্ত কৌতুক? মনে মনে কবিতার পংক্তিটি আওড়াতে লাগলাম। টেল মি whom do you love? I will tell you who you are. অর্থাৎ আমরা আরেকটা যে গল্পে চলে গেলাম, সেই নাবিক আর জুডিথের যে প্রেম কাহিনী, যেটা আসলে প্রেম কাহিনী ঠিক হয়নি, মানে দুজনের চিঠির মাধ্যমে বন্দর থেকে বন্দরে ভালোবাসার পত্র বিনিময়ের মাধ্যমে হচ্ছিল। তো সেই অবশেষে তারা দেখা করতে এলো সেন্ট্রাল স্টেশনের সামনে, এবং অপরূপ এক সুন্দরী মেয়ে যাকে দেখে আরো ভালো লাগাটা ঘনীভূত হলো, আরো দ্রবীভূত হলো হৃদয়ে। এবং কিন্তু দেখা গেল তার হাতে আসলে গোলাপ ফুল নেই। একটু হতাশ বেশ ভালো রকমই হলো আমাদের নাবিক, এবং দেখলো যে আসলে যার হাতে গোলাপ ফুল তিনি 40 একজন বয়স্ক একজন মহিলা। কিন্তু তার সাথে কথা বলে আবার জানা গেল যে ওই যে সুন্দরী মেঘটোকে চলে গেল সেই আসলে জুডিথ ছিল। কিন্তু কথা বদল করে সে আসলে ফুলটা তার হাতে দিয়ে বললো তার সাথে কথা বলতে, এবং সে চলে গেছে। এই এক নতুন রকম হেয়ালি শুরু হলো। আসলে শেষ পর্যন্ত কি হয়েছিল? নাবিকের সাথে জুডিথের পরবর্তীতে কি দেখা হয়েছিল আর কোনোদিন, কিংবা প্রণয় অথবা পরিণয় কোনোটাই, নাকি সেটি প্রথম এবং শেষ দেখা, এবং তাও আবার একজন বুঝতে পারেনি একজন আরেকজনকে সেই হচ্ছে সেই মানুষটা? সেই গল্পে নাবিক কিন্তু গল্পটা এখানেই শেষ করে দেয়। এবং নথিতে কি হয়েছিল না, জুডিথের সাথে তার পরিচয়, প্রণয়, পরিণয় হয়েছিল নাকি ওটাই শেষ দেখা ছিল, সেটা কিন্তু নাবিক বেশ রহস্য করে রেখে দিয়েছে, সেটা সে খোলসা করেনি। দারুণ একটা গল্প। কিন্তু এবার আমরা সেই হাসান ভাই এবং মমতার জায়গাতে ফিরে আসি। আমাদের মূল গল্পের লেখক শাহাদুজ্জামান আবার আমাদেরকে সেখানে ফিরিয়ে নিয়ে যান। এবার আমরা সেখানে চলে যাই, বই থেকেই পড়ছি আমি। নাবিকের গল্প এখানেই শেষটুকু নাবিক আমাদের জানায়নি, একটি রহস্য রেখে দিয়েছে। কিন্তু জুডিথ নিয়ে নয়, আমরা মূলত ভাবছিলাম মমতাকে নিয়ে, আন্না কারিনিনার পাঠিকা মমতা। যদিও মমতাকে নিয়ে এরকম একটি রোমান্টিক গল্প গড়ে তুলবার অবকাশ সেখানে নেই। কত অগণিত মমতা এই দেশে, কোথায় খুঁজে পাবো আন্না কারিনিনার পাঠিকাকে? তাছাড়া এখানে রয়েছেন আরও একজন, হাসান ভাই। আমি বরং ভাবছিলাম মমতা আর হাসান ভাইয়ের সম্পর্কের কথা। মমতা কি সাক্ষাতে আরও আলাপ করতে পেরেছিল হাসান ভাইয়ের সঙ্গে? শেষ পর্যন্ত কি একটি স্থায়ী সম্পর্ক দাঁড়িয়েছিল তাদের মধ্যে?
বিয়ে হয়েছিল কি তাদের? সম্ভবত নয়, কারণ তাহলে এই বইটি হওয়ার কথা ছিল তাদের সম্পর্কের চমৎকার সংরক্ষণযোগ্য একটি স্মৃতিচিহ্ন। এভাবে ফুটপাতে পুরনো বইয়ের আশ্রয় পাবার কথা নয়, কিন্তু সম্পর্ক নাই বা হলো। হাসান ভাই তার ব্যক্তিগত স্মৃতির জন্য তো বইটি সংরক্ষণ করতে পারতেন। তবে কি বাম রাজনীতিতে বিশ্বাসী, রুশ বিপ্লবে বিশ্বাসী হাসান ভাইয়ের গভীর কোনো হতাশার কথা বহন করছে এই বইটি? প্রচণ্ড হতাশ হয়ে কি সিদ্ধান্ত নিয়েছিলেন বাড়ি থেকে এক এক করে বিতাড়িত করবেন এ সংক্রান্ত তার যাবতীয় স্মৃতিকে? সেই ব্যর্থ স্মৃতির অংশ হিসেবে আন্না কারিনাকেও কি তাই হয়তো ফেলে এসেছেন পুরনো বইয়ের দোকানে? জানতে ইচ্ছে হয় শেষ পর্যন্ত কি ঘটেছে আন্না কারিনার এই মেধাবী পাঠিকা মমতার, যিনি ভারেঙ্কার সঙ্গে জীবন বদল করতে চেয়েছিলেন, প্রশ্ন তুলেছিলেন আমাদের জীবনে প্রভুই সবকিছু নিয়ন্তা কিনা, যিনি আঙুল দিয়ে দেখিয়েছেন মেয়েদের দাসত্বের গহ্বরটিকে, যিনি সাম্যবাদের সংকটের কথা ভেবেছেন, পুলকিত হয়েছেন ঘাস বেড়ে উঠবার শব্দে। কার সঙ্গে তিনি জীবন বদল করেছেন শেষ পর্যন্ত? সেই পাঠিকা মমতা। তিনি কি এখন কোনো বাড়ির ছাদে নিমগ্ন হয়ে কাপড় নেড়ে দিচ্ছেন, নাকি অফিস শেষে ক্লান্ত একাকী দাঁড়িয়ে বাস স্টপে, কিংবা নিশ্চিন্ত সুখী মুখে বসে আছেন টয়োটা অথবা মারুতির সিটে, নাকি শিশুর হাত ধরে পার হচ্ছেন জেব্রা ক্রসিং, কিংবা হয়তো মাসের কেনাকাটা শেষে স্বামীর সঙ্গে রিকশায় প্রেমহীন সংসারে ফিরতে ফিরতে আকাশ দেখছেন? কোনো মিছিলে আছেন কি, কিংবা ব্যস্ত হয়ে দেখছেন তার প্রকাশিতব্য বইয়ের প্রুফ? কৌতূহল জাগে নারী জীবনের বিচিত্র রৌদ্রছায়ার ভেতরেও শেষ অবধি মমতাকে জাগরুক রাখতে পেরেছেন তার সংবেদনশীল জিজ্ঞাসু মনটিকে। গল্পটা এখানেই শেষ হয়। অসাধারণ একটা গল্প। আমরা মমতা এবং হাসান ভাইয়ের সেই কথোপকথন, ভালো লাগার প্রথম মুহূর্তগুলো বই আদান প্রদানের সেই মাধ্যমে সেগুলোর কথা জানতে পারি। সরাসরি একজন আরেকজনকে বলছে না, বইয়ের মন্তব্যের মাধ্যমে প্রশ্নবোধক চিহ্ন রেখে দিচ্ছে। কি অদ্ভুত একটা অন্যরকম নিবিড় এবং অব্যক্তেও একটা অন্যরকম প্রগাঢ় ভাব প্রকাশের একটা অন্যরকম শিহরণ সেখানে আছে। ঠিক অপ্রকাশিত, আবার হয়তো প্রকাশিত, ঠিক প্রকাশ্য নয়, আবার সরাসরিও নয়, অন্তর্নিহিত। আবার সেখানে আমরা মমতার বুদ্ধিদীপ্ত এবং প্রতিভাধর অনেক চিন্তাভাবনার বা দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাই। কিন্তু পরবর্তীতে কি হয়েছিল তাদের আমরা জানতে পারি না। হাসান ভাইয়ের সাথে মমতার কি হৃদয় বিনিময় হয়েছিল? সেই বইটি কি আসলে প্রথম প্রেমের একটি অসামান্য স্মৃতি হয়ে উঠেছিল? তারা কি এখন একসাথে আছে নাকি হয়নি? লেখক ধরে নেন হয়নি, কারণ তাহলে তাদের প্রথম পরিচয়ের বা প্রণয়ের সেই স্মৃতি হিসেবে বইটি এখন তাদের বসার ঘরেই হয়তো শোভা পেত, এভাবে পুরনো বইয়ের দোকানে ফুটপাতে থাকতো না। নাকি অন্য কোনো কারণে বইটি এখন পুরনো বইয়ের দোকানে ঠাঁই নিয়েছে? কোথায় আছে আসলে সেই মমতা, সেই হাসান ভাই? এবং সেই থ্রুতে আসলে আরেকটা গল্পের কথাও লেখক আমাদেরকে শোনান, সেই বিদেশি নাবিকের কথা যে বন্দর থেকে বন্দরে ঘুরে বেড়াচ্ছে এবং পরের বন্দরে গিয়ে নতুন কোনো চিঠি পাবে জুডিথের কাছ থেকে, এবং বন্দরে নেমে তার প্রথম কাজ হয় ডাকঘরে গিয়ে খোঁজ করা চিঠি এসেছে কিনা, এবং চিঠির মাধ্যমে তাদের মধ্যে একজন সমুদ্রে আরেকজন স্থলে তাদের মধ্যে ভাব বিনিময় হয়, এবং অবশেষে দেখা করার সময় আসে এবং ঠিকই দেখা হয়, কিন্তু বুঝে ওঠার আগে সে চলে যায় আরেকজনের হাতে গোলাপ ফুলটা দিয়ে। এবং শেষ পর্যন্ত তার সাথে জুডিথের আর দেখা হয়েছিল কিনা, বন্দর থেকে বন্দরে ছুটে চলা সেই প্রেমিকের, নাকি ওটাই শেষ দেখা ছিল, সেটাও আমরা জানতে পারি না। ঠিক এটাও জানতে পারি না মমতা এবং হাসান ভাই জীবনে কি ঘটেছিল। শুধু স্মৃতিচিহ্ন, স্মারক চিহ্ন হিসেবে সেই বইটা পুরনো বইয়ের দোকানে ফুটপাথে ঠাঁই নিয়েছিল, যেটা আমাদের লেখকের হাতে পড়ে, এবং সেখান থেকে জন্ম নেয় অসাধারণ গল্পটা আন্না কারিনিনার জনৈক পাঠিকা। এটা আজকে বললাম শাহাদুজ্জামানের গল্প। এবং এরপর যদি নীলক্ষেতের ওদিক দিয়ে কেউ যান পুরোনো বইয়ের দোকানে, একটাবার আপনিও ঢু মেরে দেখবেন কোনো পুরোনো বইয়ের থ্রুতে হয়তো এরকম কোনো মমতা কিংবা সেই বিদেশি নাবিকের সেই জুডিথের মতো অন্য কোনো নারীর, অসামান্য নারীর হয়তো কোনো মন্তব্য, মার্জিনে কোনো মন্তব্য পড়ে হয়তো আপনিও কৌতূহলী হবেন। হয়তো তার ঠিকানাও দেওয়া থাকতে পারে, হয়তো ফোন নম্বরও, কে জানে। আরেকটা গল্প হয়তো সেখান থেকে জন্ম নেবে। হয়তো মমতার মতো না, হাসান ভাইয়ের মতো না, কিংবা জুডিথ অথবা সেই নাবিকের মতো না, হয়তো আরও অসাধারণ একটা গল্প হতে পারে আপনার জীবনেও। যাই হোক, বহুদিন পর এফএম লাইব্রেরি করলাম, আশা করি গল্পটা ভালো লেগেছে। এবং এখন আর কিছু না বলে আমরা গানটাতে চলে যাব। এবং যে গানটা প্লে করার আগে অবশ্যই আমরা একটা SMS করার নিয়মটি একটু মনে করে দিই। যদি কোনো গান শুনতে চান, নিজের কথা শেয়ার করতে চান বা যে কোনো কিছুর জন্য, প্রথমে মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথা, আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। সো এখন আমরা কি গান শুনতে পারি? আমরা এখন অ্যারোস্মিথের একটা গান শুনবো। গানটার নাম হচ্ছে ক্রেজি। ক্রেজি গানটার আমি অনেক দিন আগে মিউজিক ভিডিও দেখেছিলাম, সম্ভবত 2003-তে, এবং আমি যদি স্মৃতিশক্তি আমাকে যদি প্রতারণা করে না থাকে,
সেই গানটাতে সম্ভবত এই গানটার মডেল ছিলেন মিউজিক ভিডিওটাতে এলিসিয়া সিলভারস্টোন নামের একজন মার্কিন তরুণী, খুবই তরুণ বয়সে তরুণ ছিলেন ওই সময়টাতে, তরুণী ছিলেন ওই সময়টাতে মিউজিক ভিডিওটা যখন হয়। এবং এলিসিয়া সিলভারস্টোন ওই সময়টাতে প্রচুর ফেমাস ছিলেন এবং তার ওয়ালপেপার অনেক যুবকের, অনেক কিশোরের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে থাকতো, দেয়ালেটা ঝোলানো থাকতো। যদিও তিনি সিনেমাতে খুব একটা সুবিধা করতে পারেননি, অভিনয়টা খুব একটা যুদ্ধ ছিল না, সে যাই হোক। তো সেই এলিসিয়া সিলভারস্টোনের কথা মনে পড়ছে এবং অ্যারোস্মিথের ক্রেজি গানটা মনে পড়ছে। যাই হোক, আমরা শুনে ফেলি অ্যারোস্মিথের ক্রেজি গানটা। একটু পরে ফিরছি, সাথে থাকুন, আপনি আশা করছি ক্রেজি হবেন না। ওকে, স্টে টিউনড। করতে পারতুম তোমার জন্য তলোয়ারের মতো দীর্ঘ দীপ্ত দিন, ডালে আর পাতায় আর হাজার অদৃশ্য পাখির উপনিবেশে মর্মরিত গাছের মতো রাত্রি। আমি অপেক্ষা করতে পারতুম ঋতুর পর ঋতুর আবর্তনে, রামধনু রঙিন বছরগুলির চিরঘূর্ণমান চাকার ভিতর দিয়ে। সূর্য যখন দক্ষিণে আর দিন ছোট, আমি সুগন্ধি তন্দ্রার মধ্যে তোমার কথা ভাবতুম। সূর্য যখন উত্তরে, আমি সূর্যাস্তের আকাশের দিকে উড়িয়ে দিতুম আমার ভাবনাগুলি, সাদা পায়রার ঝাঁকের মতো, তাদের টানার হাওয়া কবিতার সুর। এমনি করে একদিন মিলনের সময় আসতো। তোমার চুলের গন্ধ দুরন্ত মৌসুমি হাওয়ার মতো আছাড় খেয়ে পড়ত বুকের উপর, আর আমার গানের গুঞ্জন পূর্ণিমার চাঁদ হয়ে উঠত তোমার চিরন্তন মুখের উপর স্তব্ধ। কিন্তু সময় নেই, রাতের পর রাত চাঁদ কৃশ হয়ে আসে, চাঁদ ক্ষয়ে যায়, আর আমরাও ক্ষয়ে যাই প্রতিদিনের, প্রতি রাত্রির বাঁচায়। আজ কৃষ্ণপক্ষের রাত, চাঁদ দেরি করে উঠবে, অন্ধকার আকাশে তারাগুলি বিরহের অশ্রুর মতো। কিন্তু আমি জানি একদিন পশ্চিমের আকাশে তাকিয়ে আবার দেখব নতুন চাঁদের জ্বলন্ত শিখা। চাঁদ ফিরে আসবে, চাঁদ আবার ভরে উঠবে। সন্ধ্যার পর সন্ধ্যা, নতুন অপরূপ তার উন্মিলন। কিন্তু আমরা জ্বলে যাই মোমবাতির মতো, প্রাণের আগুনের ইন্ধন আমাদের শরীর। আমরা জ্বলে যাই, নিভে যাই, নিঃশেষ হয়ে যাই, কিছু থাকে না। তাই এখন সময় যখন আছে, আমি তোমাকে ডাকছি, তোমাকে ডাকছি সময়ের সরু গলির মোড়ে দাঁড়িয়ে, তার দুদিক মৃত্যুর দেয়াল দিয়ে ঠাসা। দেরি করো না তুমি, আর দেরি করো না। যত সময় আমরা নষ্ট করব লজ্জায় আর অভিমানে আর আত্মবঞ্চনায়, তার যোগ্যতা কি আছে মৃত্যুর? এমন উপঢৌকন তাকে দেব, মৃত্যু কি এত বড় বন্ধু আমাদের? দুর্ধর্ষ কবিতা। এই কবিতাটার নাম হচ্ছে সময় নেই, বুদ্ধদেব বসুর আরেকটা কবিতা। সে যাই হোক, বন্ধুরা শুনছেন এই মুহূর্তে বুদ্ধদেব বসুর কবিতা কণ্ঠে যাকে, সে হচ্ছে ইরাজ, আপনার বন্ধু, এবং আমি আছি ড্রিমস অ্যাভিনিউ নিয়ে, যে শো এর নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ। আর যে রেডিও আপনি শুনছেন এই মুহূর্তে সেটা হচ্ছে রেডিও আমার 88.4 FM, বাংলাদেশের প্রতিধ্বনি। সময় যখন 1:23, তখন আরেকবার আমি আপনার পাশে। একটু আগে আমরা যে গানগুলো শুনলাম তার একটা হচ্ছে তাহসানের গান ছিল সে খবর আমি রাখি, এবং তার আগে ছিল অ্যারোস্মিথের গান ক্রেজি। আর তার আগে ছিল FM লাইব্রেরি সেগমেন্ট, বহুদিন পরে শাহাদুজ্জামানের গল্প আন্না কারেনিনার জনৈক পাঠিকা। সেই গল্পটা আমরা রিভিউ করলাম। আর এদিকে আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। নির্জন এবং ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন দিগন্তে কমলা আলো, আদিত্য সূর্য নয়, নেমে আসে সন্ধ্যা চরাচর, অন্তরে জেগে রয় সূর্য পুরুষ। আরে বাবা, দারুণ, দুর্দান্ত SMS। তাহমিনা আমাকে জানিয়েছেন যে ওই এক্সপেরিমেন্টের কথাও, যে রবীন্দ্রসঙ্গীত ছিল দুটো, না তুমি কোন কাননে ফুল এবং আমারও পরানো যাহা চায়, ওই গানের সাথে যে বুদ্ধদেব বসুর একটা কবিতা কঙ্কাবতীর সেরেনাদ, সেই কম্বিনেশন বা এরকম এক্সপেরিমেন্টটা তিনি আরও শুনতে চান, তার কাছে ভালো লেগেছে। এবং পিজি হাসপাতাল থেকে সুজু আমাকে, সুজু নাকি সাজু আপনার নাম, স্পেলিং দেখে মনে হচ্ছে সুজু, ভাগ্যে সুজি হয়নি, লিখেছেন কেন এত বিশেষত্ব আর কেনই বা এত অসহায়ত্ব। বেশ
ভাব গম্ভীর্যময় তাৎপর্যপূর্ণ SMS যদি আমি বুঝতে পারি না, আমাকে একটু বুঝিয়ে বলুন বন্ধু সুজু। আর বেশ অসাধারণ লেগেছে গল্পটা তাহমিনার কাছে, তিনি আমাকে জানিয়েছেন তেজগাঁ থেকে। এই মুহূর্তে অবশ্য আর SMS পড়ছেন না, শুধু SMS করার নিয়মটা মনে করিয়ে দিই। যদি কোনো গান শুনতে চান, যদি নিজে কোনো কথা শেয়ার করতে চান, প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। অবশ্যই পাশে থাকবেন যেন আমাকে চলে যেতে না হয়, আরো ভালোবাসলে চলে যেতে নেই। নিয়ত তোমার স্বপ্ন দেখি কঙ্কাবতী, নিয়ত তোমার স্বপ্ন দেখি। আকাশে আকাশে লক্ষ তারা, যে কথা রটায় শূন্য ভরে। পল্লব দলে মরমরিয়া নিশীথ বাতাস দীর্ঘশ্বাসে যে কথা কহে। স্রোতের জলের কলস্বরে ছড়ায় যে কথা ফেনার মতো, যে কথা সকল কথা পরে ফোটে তারাময় একটি কথা। সে যদি না হতো তোমার নাম, সে যদি না হতো তোমার কথা, তবে আকাশের লক্ষ তারা কবে নিভে যেত অন্ধকারে। তবে বাতাসের দীর্ঘশ্বাস তরঙ্গায়িত স্রোতের জল বিশাল শূন্যে নীরব হতো। কথা হতো তবে কেবলই কথা, কোনো কথা আর হতো না গান। সে যদি না হতো তোমার নাম, সে যদি না হতো তোমার কথা। কঙ্কা তোমার স্বপ্ন দেখি, কঙ্কা তোমার স্বপ্ন দেখি। রাত্রির মতো তোমার চুল, হৃদয়ে তাহার স্বপ্ন দেখি। মৃত্যুর মতো তোমার চুল আমার হৃদয়ে জড়াই গেছে। বিদ্যুৎ ভরা চোখের আভা আমার দৃষ্টি রেখেছে। এলোমেলো কালো তোমার চুল দুঃখের মতো বুকের পরে, আমার বুকের মুখের পরে। তরঙ্গ সম তোমার চুল, তরঙ্গ সম তোমার চুল। সঙ্গীত সম শরীর তব, বুকের রেখায় চাঁদের কণা। পূর্ণিমা চাঁদ বুকের পরে, তিমিরের তলে লুকোনো সে চাঁদ আমি জানি। আমার রক্তে উষ্ণ ছন্দে তারই বাণী। কঙ্কা আমার স্বপ্নের পরে বন্যার মতো তোমার চুল, অধরে তোমার চাঁদে ও আধারে কাড়াকাড়ি। বুকের রেখায় নতুন চাঁদের কণা। কঙ্কা তোমার স্বপ্ন দেখি। আমার মনের গহন আধারে, আধার আকাশে, আকাশের দূর তারায় তারায় নিয়ত তোমার স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি। স্বপ্ন নিশ্চয়ই আপনিও দেখছেন হয়তো, এবং সেই স্বপ্নগুলো হয়তো শেয়ারও করবেন, আমার সাথে করেছেন। এবং এই মুহূর্তে আরেকবার স্বপ্ন শিকারী বন্ধু ইরাজ আপনার সাথে ড্রিমস অ্যাভিনিউ নিয়ে রেডিও আমার 88.4 FM এ। সময় এখন ঠিক এক্স্যাক্টলি 1:40। শুনছিলাম বুদ্ধদেব বসুর আরেকটা কবিতা, এবং এটার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে ওয়ারফেজের একটা গান যত দূরে, এবং ওই সময় বালাম ছিলেন ওয়ারফেজে তার কণ্ঠে, এবং তার আগে ছিল জেমসের গান ভালোবেসে চলে যেও না। লাকি এখন সুরে শ্রদ্ধা করে আরেকবার তাকে স্মরণ করছি। আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন। নির্জন আমাকে লিখেছেন, সময় যখন পালিয়েই গেল তখন বলছি। আচ্ছা, আমি আজকে যে FM লাইব্রেরিতে যে গল্পটার কথা বলেছিলাম, আন্না কারিনিনার জনৈক পাঠিকা, সেখানে যেমন লেখক গল্পের একদম শেষে আশঙ্কা প্রকাশ করেছেন, তবে কি সেই সংবেদনশীল মনের অধিকারিণী মমতা বিয়ের পরে পাল্টে গিয়েছিল, একদম অন্য একজন মানুষ হলো। তো নির্জন এটা দেখে এই প্রেক্ষিতে আমাকে লিখেছেন, কখনো বিয়ে করো না, তুমিও অন্য কোনো মানুষ হয়ে যাবে, বরং স্বপ্ন নিয়েই বাঁচো স্বপ্নের মাঝে। এই কথা শুনে নিশ্চয়ই যারা বিবাহিত বন্ধু এই মুহূর্তে শুনছেন তারা বেশ খেপে উঠবেন, তেলে বেগুনে ঝরে উঠবেন, যে বিয়ে বললে কি মানুষ সবসময় পাল্টে যায় নাকি? নিশ্চয়ই সবসময় এমনটা হয় না। আর আমার কাছে মনে হয় যে হয়তো পরিস্থিতির কারণে কেউ যদি পাল্টায়ও, আবার সবাই কিন্তু বিয়ের কারণেই পাল্টায় এমন নয়, কি পাল্টায় নিজের কারণেই, কিন্তু দোষটা পরে বিয়ের উপরে বা বইয়ের উপরে, এরকমও হয়। সো আমার কাছে মনে হয় আসলে একতরফাও হয় সবসময়, ব্যাপারটা এমন না। আয়মান আমাকে জানিয়েছেন গ্যান্ডারিয়া থেকে, সেটা হচ্ছে যে
এই প্রসঙ্গে আমার দু একজন বন্ধুর কথা বলি যাদের বিয়ে হয়েছে আর কি। তো আগে তাদেরকে অনেক পেতাম আড্ডা টাড্ডা, এখন যখন পাই না তো সবসময় তারা একটা এক্সকিউজ দেয়, বউ রাগ করবে, বউ এটা পছন্দ করে না। কিন্তু আমরা জানি এটা সব অজুহাত। আসলে সে নিজেই একটু আজকে ছুটির দিন আরামায়েশ করে ঘুমাবে, নাক ডেকে একটু সে ভরপেট খেয়ে দুপুরবেলাটা নাক ডেকে ঘুম দিবে, এই আরাম সে ত্যাগ করতে চায় না, দোষটা বউর উপরে চাপিয়ে দিল। তো এটাও কিন্তু মাঝে মাঝে হয়। আমাকে জেনিফারা লিখেছেন অনেকদিন পর এসএমএস, কিন্তু তার খুব মেজাজ খারাপ। আজকে বাপ্পাদার একটা গান শুনতে চেয়েছিলেন, একদম শুরুতে বাপ্পার কণ্ঠে দুটো রবীন্দ্রসঙ্গীত আমরা শুনেছি, আপনি সেটা মিস করেছেন বন্ধু। এই জন্যই বলতে হয় শুরু থেকেই শুনতে হবে, এক সেকেন্ডও মিস করা যাবে না। কখন কোত্থেকে কি মিস হয়ে যায় কেউ বলতে পারবে না। মিরপুর থেকে মমি জানিয়েছেন গল্পটা ভালো লাগলো শাহাদুজ্জামানের, এবং প্রেমে একবার এসেছিল নীরবে, এই গানটা শুনতে চান। তাহমিনার কালকে একটা বিশাল টেস্ট, সো অল দ্য বেস্ট টু ইউ তাহমিনা। এবং শত আশা গান শুনতে চাচ্ছেন। নানোয়াল লিখেছিলেন আমাকে এসএমএস, সুজন ফ্রম সুজন কামরাঙ্গি চর থেকে। ইরা লালবাগ থেকে এসএমএস পাঠিয়েছেন, আপু থ্যাংক ইউ। এবং তাহমিনা তেজগা থেকে শুনতে চান অবাক ভালোবাসা। আর এই মুহূর্তে আমি এসএমএস করে নিয়মটা আরেকবার মনে করে দিই, যদি কোনো গান শুনতে চান, নিজের কোনো কথা শেয়ার করতে চান, এসএমএস পাঠিয়ে দেবেন। প্রথমে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবেন রেডিও আমার সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আর সুজু আমাকে এসএমএস পাঠিয়েছেন পিজি হসপিটাল থেকে। আমি প্রথম অনেক শোয়ের শুরুতে তার এসএমএস পড়ে বলেছিলাম সুজা বানান ভুলে সুজু হয়ে গেল কিনা। তিনি লিখেছেন সুজাতার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সুজু। বেশ বেশ বেশ। তো সুজাতা কিন্তু সেই আমলের একজন নায়িকা ছিলেন বাংলাদেশের সিনেমায়। আজিম সুজাতা একটা বিখ্যাত জুটি ছিল আর কি, এবং পরবর্তীতে তারা ব্যক্তিগত জীবনেও জুটি বেঁধেছিলেন একসাথে, আজিম সুজাতা, সেই সুজাতা। আচ্ছা দেখো, সুজাতার পরে আমি যাচ্ছি এখন নেক্সট গানে। একবার বলো তো আমাকে, যদি 1:42 মিনিটে আমি তোমাকে প্রশ্ন করি, কি বলতে চাও তুমি আমাকে, কি হবে তোমার উত্তর, সেটা এসএমএসের ফর্মে আমি জানতে চাই। একবার বলো। Hey friends, welcome back once again. শুনছেন আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও 88.4 FM এ। শুনছিলাম একটু আগে দ্য ট্র্যাপের গান, চলে যদি যাবে দূরে স্বার্থপর আমাকে কেন যোজনা দেখালি। আর এদিকে বেশ কিছু বন্ধু আমাকে এসএমএস পাঠিয়েছেন, এবং শার্লি আমাকে লিখেছেন আজকের পৃথিবীতে কবি লেখকরাই সবচেয়ে সাহসী, সত্যবাদী, উপমার উপকের মোড়কে অসহ্য ভয়ঙ্কর সুন্দর সত্যি কথাগুলো তারাই উপহার দেন। এবং আমাকে জানিয়েছেন উত্তর থেকে, ঢাকার উত্তর থেকে যে বন্ধুটা, তার নাম হচ্ছে কি, তার নাম তো খুঁজে পাওয়া যাচ্ছে না, নতুন বন্ধু শুধু এটুকু লিখেছেন। গ্যান্ডারিয়ার আইমান জানিয়েছেন লেখকের নাম আসাদুজ্জামান, বুঝলাম, গল্পের নামটা বলো। লেখকের নাম আসাদুজ্জামান না, শাহাদুজ্জামান, আর গল্পের নামটা হচ্ছে আন্না কারেনিনার জনৈক পাঠিকা। আর অনেকে এসএমএস পাঠিয়েছেন। জেনিফারা অভিমান করেছেন, এবং তার প্রধানতম প্রিয় কাজ হচ্ছে আমার সুপর অভিমান করা, এটা আমি অনেকবার দেখেছি। এবং আমাকে নিমা এসএমএস পাঠিয়েছেন শিউলি ফুলের কুড়াতে হচ্ছে নির্জনের, এবং শিরিন আমাকে জানিয়েছেন বেশ বেশ ইন্টারেস্টিং একটা ইচ্ছার কথা, ছাদে গিয়ে আইসক্রিম খাওয়ার কথা। এবং আমাকে আমি একটু আগে বলেছিলাম যে রাতে একটা গানটা প্লে করার আগে রাতে 1:42 একবার বলো, বা যদি জানতে চাই, তো উনি 1:42 লিখেছেন মিষ্টি গ্রিন রোড থেকে। 1:42 বলতে চাই, how to make yourself happy when you are extremely sad and you can't even say this to a single person. যখন ভয়াবহ বিষণ্ণ এবং কাউকে সেটা বলাও যাচ্ছে না, সেই বিষণ্ণতার প্রহরে নিজেকে কি করে সুখী করা যায়। এটা পৃথিবীর সব থেকে 3টা কঠিন প্রশ্নের একটা হবে, অন্যতম প্রধানতম কঠিনতম প্রশ্ন এটা। আমার মতো এক অধম বঙ্গ সন্তানের এই প্রশ্নের উত্তর জানা নেই, তারপরও, এবং ভাবারও সময় পাইনি, তারপরও চকিতভাবে যেটা মাথায় এসেছে সেটা বলি। একটা করতে পারেন নিজের সব থেকে প্রিয় যে অভ্যাসগুলো, যদি লেখালেখি করার অভ্যাস থাকে, একেবারে পৃথিবীর সব কিছুকে ছুটি দিয়ে সব বিষণ্ণ ভাবনাগুলোকে তালা বন্ধ করে, যতটুকু বন্ধ করে রাখা যায়, একদম সেই প্রিয় হ্যাবিটটা নিয়ে, প্রিয় শখটা নিয়ে পড়ে থাকুন। যদি গান লিখতে ইচ্ছে ভালো লাগে গান লিখুন, যদি কবিতা লিখতে ইচ্ছে কবিতা লিখুন, নিজে যেটা ভালো লাগে, ছবি আঁকতে ইচ্ছে ছবি আঁকুন, নিজের সবচেয়ে প্রিয় যে কাজটা করতে ভালো লাগে একদম সেটার মধ্যে তন্ময় হয়ে যান, এটা করতে পারেন। আর এছাড়া আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার সব থেকে যে প্রিয় মানুষ পুরো পৃথিবীতে, তার সাথে সবচেয়ে প্রিয় মুহূর্তগুলো ভাবুন। আর যদি আরো গভীর বিষাদী কোনো বিষাদ আপনাকে আক্রান্ত করে, যে আসলে কোনো কিছু দিয়ে আসলে যাকে পরাস্ত করা যাচ্ছে না, আমি জানি না সেই বিষাদে আসলে কি করতে হয়, এই সমাধান আমার কাছেও নেই। তবে আমি আমার নিজের অভিজ্ঞতা একটু শেয়ার করতে পারি। খুব রিসেন্টলি আমি গত এপিসোডে বলেছিলাম যে খুব ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যে দিয়ে আমাকে সম্প্রতি যেতে হয়েছে, এবং ওই সময়টাতে যখন আসলে আমার সমগ্র জীবনের মধ্যে সব থেকে অস্থিরতার এবং খুব
চরম একটা বিপর্যয়ের মুখোমুখি। আমি ওই সময়টাতে আমি আসলে যেটা করতাম সেটা হচ্ছে যে ওই সময়টাতে আমি পটুয়াখালীতে ছিলাম, হোম টাউনে। প্রত্যেকটা বিকেলবেলাতে যখন সব থেকে বেশি খারাপ লাগতো, হয়তো তখন ওই কাছেই নদী ছিল, ওটার পাড়ে চলে যেতাম এবং সেই নদীর পাড়ে বসে প্রত্যেকটা বিকেল ওখানেই কাটিয়েছি। এবং সামনে নদীর পরে সবুজ মাঠ, অনেক সুন্দর একটা জায়গা এবং খুব বিশাল আকাশ ওখান থেকে দেখা যায়। একদিকে নদী, সবুজ মাঠ এবং আকাশ, এই তিনের কম্বিনেশন একটা অদ্ভুত সুন্দর দৃশ্য ছিল। ঠিক প্রত্যেকটা বিকেল ওখানেই বসে সেই একদম উদাত্ত আকাশ প্রাণ ভরেও দেখতাম এবং এটা ঠিক এবং কিছুটা শান্তি আমাকে দিত সেই অদ্ভুত প্রকৃতি। তো যদি এমন কোনো জায়গা থেকে যেখান থেকে একসাথে অনেকখানি খোলা আকাশ দেখতে পাওয়া যায়, আমার মনে হয় সেটা হৃদয়ের জন্য বেশ প্রবল রকম উপশম করে হয়তো বেদনার। বিশাল উদার আকাশ, তার মধ্যে যদি হারিয়ে যেতে পারেন প্রকৃতির সাথে নিয়ে, এটা একেবারেই নিছক মানে মাথায় যা আসলো তাই বললাম। এটাকে অন্য কেউ রেফারেন্স হিসেবে নেবেন না। আর আপাতত SMS পড়ছি না, আমি পরের গানটা চলে যাচ্ছি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। Friends, welcome back for the last time tonight. শুনছেন ইরাজকে আর ড্রিমস অ্যাভিনিউ নিয়ে এখনো আছি রেডিও আমার 88.4 FM এর হট সিটে। শুনছিলাম একটু আগে লিঙ্কনের একটা গান, এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে। আর যাবার সময় হয়ে গেল, তবে যাওয়ার আগে আজকে সারা রাত জুড়েই বুদ্ধদেব বসু কবিতা ছিল। শেষবেলা আরেকটা কবিতা পড়ে দারুণ একটা গান। এই গানটা মনে হয় এর আগে আমার প্লে করা হয়নি, কিন্তু বেশ 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 ভালো একটা গান। শোয়েব অ্যান্ড এলিটার গাওয়া, অদিত্যের কম্পোজিশনে। সেই গানটা প্লে করে তারপরে আমি, গানটার নামও হচ্ছে ঘুম হয়ে, এবং সবার চোখে ঘুম এনে দেবে হয়তো গানটা। তার আগে একটা শেষ কবিতা বুদ্ধদেব বসুর, এটার নাম হচ্ছে রহস্য। তুমি কি অভিমান করেছিলে আমার উপর? সেই সন্ধ্যায় দক্ষিণের সরু বারান্দায় আমরা দাঁড়িয়েছিলাম, চাঁদ ছিল আকাশে, তোমার হাত এনে রেখেছিলে আমার হাতে, কালো চোখ তুলে তাকিয়েছিলে, যেন কি বলতে চাও। আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম, কোনো কথা বলিনি। কি বলতে পারতুম? বলতাম কি, চোখ সরিয়ে নাও, তোমার চোখ সরিয়ে নাও, নাও তুলে আমার হাত তোমার হাত থেকে। এ আমি সইতে পারি নে। তোমার চোখের বিদ্যুৎ, তা যে মূর্ছার মতো, মৃত্যুর মতো তোমার স্পর্শ, এ আমি সইতে পারি নে। কেমন করে বলি, কেমন করে বলি, তুমি রাত্রির স্তম্ভের মতো মিলিয়ে যাচ্ছ তারা থেকে তারায়, শূন্য থেকে শূন্যে, আমার দৃষ্টির অতীতে, আমার স্বপ্নের অতীতে। কিসের রহস্যে কাঁপছে তোমার চোখের পাতায়, তোমাকে ঘিরে কোন ছায়ার সঞ্চার, কোন ভীষণ অনির্বচনীয় নির্জনতা তোমার মধ্যে। কেমন করে বলি, কি আতঙ্কে আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে তোমার চোখে যখন চোখ পড়ে, তোমাকে যখন আর দেখতে পাইনে সেই রহস্যের ছায়ায়।